এই গরিব চাষা কিভাবে এত বড় কলেজে চান্স পেল? আমি তো ভেবেই পাচ্ছি না। আমিও সেটাই ভাবছি। ওর মতো গরিবকে কে চান্স দিল বলতো? নিশ্চয়ই কোনো কাহিনী আছে, তা না হলে তো ওর চান্স পাওয়ার কোনো কথা না। সেই সময় এখান দিয়ে যাচ্ছিল আকাশ। সে ছেলেগুলোর কথা শুনে দাঁড়িয়ে গেল, তারপর কাছে এসে বলল, ভালো কলেজে চান্স পেতে বাবার টাকা লাগে না, নিজের মেধা থাকলেই হয়। আর আমি নিজের মেধার জন্য চান্স পেয়েছি, তোদের মতো বাবার টাকা দিয়ে না। কি বললি? আমরা বাবার টাকায় চান্স পেয়েছি? অবশ্যই তাই। তোরা এমন কোনো ভালো ছাত্র না যে নিজের যোগ্যতায় চান্স পাবি। অবশ্যই তোদের বাবার টাকা ব্যবহার করেছিস। আকাশের কথা শুনে ছেলেগুলোর মুখ রাগে লাল হয়ে গেল। এতদিন কলেজে সবাইকে নিচু চোখে দেখেছে তারা, আর আজ একটা সাধারণ পোশাক পরা ছেলে তাদের সামনে দাঁড়িয়ে এমন কথা বলছে। কি রে চাষা, তোর সাহস তো কম না, আমাদের সাথে এভাবে কথা বলছিস? সাহস না থাকলে সত্য কথা বলা যায় না। তোদের দেখে তো মনে হয় টাকা ছাড়া আর কোনো যোগ্যতা নেই। এই দেখ, নিজের জামা কাপড়ের অবস্থা দেখেছিস? আয়নায় নিজেকে দেখেছিস কোনোদিন? আয়নায় নিজেকে দেখলে মানুষ দেখা যায়, কিন্তু তোদের আয়নায় শুধু টাকার অহংকার দেখা যায়। তুই আমাদের সাথে নিজের তুলনা করিস? তুই কে? আমি কে সেটা জানার দরকার নেই, তবে এইটুকু জানি আমি অন্তত নিজের পরিচয়ে চলি, বাবার নাম ভাঙিয়ে না। দেখেছিস, গরিবের আবার কত বড় কথা। গরিব হওয়া অপরাধ না, কিন্তু মানুষ হয়ে মানুষের সম্মান করতে না পারা বড় অপরাধ। তোর মতো ভিখারির কাছ থেকে জ্ঞান নিতে হবে নাকি? ভিখারি? ভিখারি তো সেই যে নিজের যোগ্যতা না থাকায় বাবার টাকায় ভিক্ষা নিয়ে চলে। চারপাশে দাঁড়িয়ে থাকা ছাত্র ছাত্রীরা এবার ফিসফিস করতে লাগলো। একজন বলল, ছেলেটা কিন্তু ভুল বলছে না। সাহস আছে বলতে হবে, ওদের সামনে এভাবে কেউ কথা বলে না। এই শোন, তোর মতো ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলাটাও আমাদের অপমান। তাহলে চলে যা, আমি তো ডাকিনি। তুই জানিস আমার বাবা কে? না, আর জানারও ইচ্ছে নেই। আমার বাবা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন। ও, তাহলে অভিনন্দন তোর বাবাকে, উনি পরিশ্রম করে সফল হয়েছেন। কিন্তু তুই কি করেছিস? হারামজাদা! গালি দিলে কি সত্য বদলে যাবে? তোর মতো ছেলেকে এই কলেজে থাকতে দেব না। কলেজ কি তোদের বাপের? না, কিন্তু আমাদের ক্ষমতা আছে। ক্ষমতা? ক্ষমতা দেখানোর জন্য দুর্বল মানুষ লাগে। আমি তো ভয় পাচ্ছি না। বেশি বাড়াবাড়ি করিস না। হাত সরিয়ে নে, না সরালে পরে আফসোস করবি। ওরে বাবা, চাষা আবার হুমকিও দেয়। হুমকি না, সতর্ক করছি। কি করবি তুই? যা করার দরকার হবে তাই করব। ছেলেটা হঠাৎ আকাশকে ধাক্কা দিয়ে দিল। আকাশ কয়েক কদম পিছিয়ে গেল। চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। একটা মেয়ে বলে উঠল, আরে এটা কি হচ্ছে? ওরা আবার ঝামেলা শুরু করেছে। কিন্তু সবাই অবাক হয়ে দেখল আকাশের মুখে কোনো ভয় নেই, বরং ঠোঁটের কোণে হালকা হাসি। কি হলো, ভয় পেয়ে গেলি? আমি শুধু ভাবছি, কি ভাবছিস? তোরা এত বোকা কিভাবে হলি? কি বললি? ধাক্কা দিয়ে নিজেকে শক্তিশালী ভাবছিস, এগুলো বাচ্চাদের কাজ। আজ তোকে শেষ করে দিব। চেষ্টা করে দেখতে পারিস। ছেলেগুলো এবার একসাথে আকাশের দিকে এগিয়ে আসতে লাগলো। চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঠিক তখনই দূর থেকে একজন শিক্ষক চিৎকার করে উঠলেন, এই এখানে কি হচ্ছে? তোমরা আবার ঝামেলা করেছো? চুপ! না স্যার, এই ছেলেটা। আমি সব দেখেছি। নতুন ছাত্রকে কেন বিরক্ত করছো? স্যার, ও আগে। আর একটা কথাও না। তোমার নাম কি? আকাশ স্যার। তুমি যাও ক্লাসে। জি স্যার। আকাশ চলে যেতে লাগলো, কিন্তু যাওয়ার আগে একবার পিছনে তাকিয়ে রহস্যময় হাসি দিল। আর সেই হাসি দেখে ছেলেগুলোর গা জ্বলে উঠল। ছেলে এক দাঁতে দাঁত চেপে বলল, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। শুধু প্রতিশোধ না, পুরো কলেজের সামনে ওকে এমন অপমান করব যে মাথা তুলে দাঁড়াতে পারবে না। ঠিক বলেছিস, আজ থেকে আকাশ আমাদের সবচেয়ে বড় শত্রু। দূরে হেঁটে যেতে যেতে আকাশ তাদের কথাগুলো শুনে ফেল।
সে শুধু মুচকি হেসে মনে মনে বলল, খেলা তো এখন শুরু হলো, দেখি শেষ পর্যন্ত কার মুখে হাসি থাকে। কলেজে ঘটে যাওয়া সকালের ঘটনা এখনো অনেকের মুখে মুখে ঘুরছে। প্রথম দিনে স্নেহদের সাথে ঝামেলা করে বসেছে নতুন ছেলেটা। কেউ বলছে ছেলেটা পাগল, কেউ বলছে সাহসী, কিন্তু এসব নিয়ে আকাশের কোনো মাথা ব্যথা নেই। সাধারণ একটা শার্ট, পুরনো জিন্স আর পায়ে স্যান্ডেল পরে সে নিজের ক্লাসরুমের দিকে হাঁটছে। ক্লাসরুমে ঢুকতেই দেখলো বেশিরভাগ সিট খালি, কেউ নতুন বন্ধু বানাতে ব্যস্ত, কেউ মোবাইল নিয়ে বসে আছে। আকাশ চুপচাপ একদম পেছনের একটা বেঞ্চে গিয়ে বসলো, ব্যাগটা পাশে রেখে জানালার বাইরে তাকিয়ে রইল। এমন সময় দরজা দিয়ে একটা ছেলে ঢুকলো। ছেলেটা পুরো ক্লাসটা একবার দেখে সরাসরি আকাশের দিকে এগিয়ে এলো, তারপর আকাশের সামনে দাঁড়িয়ে বলল, তোমার অনেক সাহস নাকি? কেন? সিনিয়রদের সাথে প্রথম দিনে লাগতে দেখলাম। ও সেটা? হুম। অন্যায় দেখলে চুপ করে থাকা আমার অভ্যাস না। ছেলেটা কয়েক সেকেন্ড আকাশের দিকে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ হেসে ফেলল। ভালো লাগলো। কি? তোমাকে মানে? মানে বন্ধু হিসাবে। আমি রাফি। আমি আকাশ। জানি। জানো? পুরো কলেজ জানে এখন। এত দ্রুত? ভাই তুমি বুঝে জানো না, এই কলেজে কেউ হাঁচি দিলেও নিউজ হয়ে যায়। তাহলে তো সাবধানে চলতে হবে। না ভাই, তুমি যেভাবে চলছো সেভাবেই চলো, মজা আছে। তোমার সাহস কম না, আমার সাথে বন্ধুত্ব করছো। কেন? আমার কারণে তুমিও বিপদে পড়তে পারো। সমস্যা নেই, আমি ছোটবেলা থেকেই বিপদের সাথে বন্ধুত্ব করে চলি। তাই নাকি? তবে একটা কথা, কি? তুমি দেখতে যতটা সরল সহজ, আসলে ততটা না। সবাই এমনটাই বলে। আর আমি যেটা বুঝেছি। কি বুঝেছো? তোমার মাথায় সবসময় কিছু না কিছু রান্না হয়। এত দ্রুত বিচার করে ফেললে? মানুষ চিনতে ভুল করি না। দুজনই হেসে উঠল। এরপর শুরু হলো গল্প। কে কোথা থেকে এসেছে, কোন স্কুলে পড়তো, কোন বিষয়ে আগ্রহ, সবকিছু নিয়ে কথা বলতে লাগলো। রাফি যত কথা বলে আকাশ তত কম কথা বলে, তবুও কেমন করে যেন তাদের বন্ধুত্ব হয়ে গেল। আচ্ছা ভাই, একটা কথা বলি। বলো। তোমাকে দেখে গরিব মনে হয়। সরাসরি বলে দিলে। মিথ্যা বলবো কেন? তারপর? কিন্তু তোমার চোখ দেখে গরিব মনে হয় না। চোখ দেখে আবার মানুষ চেনা যায়? মাঝে মাঝে যাই। তাহলে কি দেখলে? মনে হয় তুমি অনেক কিছু লুকাও। সিনেমা বেশি দেখো? আরে না ভাই। তাহলে এসব চিন্তা বাদ দাও। ঠিক আছে। ঠিক তখনই পুরো ক্লাসরুম হঠাৎ চুপচাপ হয়ে গেল। যারা কথা বলছিল তারাও থেমে গেল। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। রাফিও তাকালো, আকাশও তাকালো, আর তারপর দরজা দিয়ে একটি মেয়ে ভেতরে প্রবেশ করলো। মেয়েটার পরনে দামি ডিজাইনের পোশাক, হাতে ব্যান্ডেড ব্যাগ, পায়ে দামি জুতা, চোখে সানগ্লাস, মাথা উঁচু করে এমনভাবে হাঁটছে যেন পুরো পৃথিবী তার অধীনে। ক্লাসের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। একজন ফিসফিস করে বলল, ওয়াও, এত সুন্দর পোশাক দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় লোক। মেয়েটা ধীরে ধীরে ক্লাসরুমের মাঝখানে এসে দাঁড়ালো, একবার পুরো ক্লাসের দিকে তাকালো। তার চোখে মুখে স্পষ্ট অহংকার, যেন আশেপাশে থাকা কাউকেই তার যোগ্য মনে হচ্ছে না। একজন ছেলে সাহস করে বলল, হাই। এখানে বসতে পারেন। আমি কোথায় বসবো সেটা আমাকে শেখাতে হবে না। সাথে সাথে ছেলেটার মুখ চুপসে গেল। ক্লাসের সবাই একে অপরের দিকে তাকালো। রাফি আস্তে করে বলল, উফ, কি হলো? এই মেয়েটার ইগো দেখেছো? মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী পরিবারের মেয়ে। হতে পারে। আরে ভাই, এদের থেকে দূরে থাকাই ভালো। কেন? অহংকারী মানুষ আমার পছন্দ না। এদিকে মেয়েটাও পুরো ক্লাস স্ক্যান করতে করতে হঠাৎ আকাশের দিকে তাকালো। তার চোখে বিরক্তি ফুটে উঠল, কারণ পুরো ক্লাসে একমাত্র আকাশই ছিল যে তাকে দেখে অবাক হয়নি, না মুগ্ধ হয়েছে, না তার দিকে হা করে তাকিয়ে আছে। সে স্বাভাবিকভাবেই বসে আছে, আর সেটাই মেয়েটার ভালো লাগলো না। মেয়েটা কয়েক সেকেন্ড আকাশের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে তাদের বেঞ্চের দিকে হাঁটতে শুরু করলো। রাফি অবাক হয়ে বলল, ভাই, আমার মনে হয় ঝড় আসছে। কেন? কারণ মেয়েটা আমাদের দিকেই আসছে।
আকাশ শান্তভাবে তাকিয়ে রইল, আর মেয়েটা এসে ঠিক তাদের সামনে দাঁড়িয়ে গেল। তারপর এমন একটা কথা বলল যার কারণে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। পুরো ক্লাসরুম তখন নিস্তব্ধ। সবাই তাকিয়ে আছে নতুন মেয়েটার দিকে। তার চলাফেরা, কথা বলার ধরন, পোশাক সব কিছুতেই একটা আলাদা অহংকার স্পষ্ট। মেয়েটা ধীরে ধীরে আকাশের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। রাফি তো প্রায় সোজা হয়ে বসে গেছে, কিন্তু আকাশ আগের মতোই শান্ত। মেয়েটা কিছুক্ষণ আকাশকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, এই যে খ্যাত। খ্যাত? হ্যাঁ, খ্যাতই তো, দেখেই বোঝা যায় গ্রামের চাষাভুষা টাইপ। আমাকে কিছু বলছেন? এখানে আর কোনো খ্যাত আছে নাকি? আপনার ভাষা যদি শেষ হয়ে যায় তাহলে অভিধান কিনে দিতে পারি। কি বললে? বললাম মানুষের নাম ধরে ডাকতে শিখুন। তোমার মতো মানুষের নাম মনে রাখার প্রয়োজন মনে করি না। সমস্যা নেই, আমিও অহংকারী মানুষের নাম মনে রাখতে চাই না। সাহস তো কম না তোমার। সত্য কথা বলার জন্য সাহস লাগে না। তুমি জানো আমি কে? না। দেশের অন্যতম বড় ব্যবসায়ী রাশেদ চৌধুরীর মেয়ে আমি। আরে রাশেদ চৌধুরী? তাহলে মেয়েটা সত্যিই বড় লোক। এখন বুঝতে পারছো? কি বুঝবো? তো আমার সাথে কথা বলার আগে 10 বার ভাবা উচিত। কেন? আপনি প্রধানমন্ত্রী নাকি? তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, আপনার আছে। আমার আবার কি সমস্যা? অতিরিক্ত অহংকার। ইন্নালিল্লাহ। দেখো মিস্টার, আমার সাথে এভাবে কথা বলার অভ্যাস বাদ দাও। আপনিও মানুষকে খ্যাত বলা বন্ধ করুন। তুমি সত্যিই খ্যাত। আর আপনি? আমি কি? অহংকারের কারখানা। পুরো ক্লাস এবার হো হো করে হেসে উঠল। তিথি এতটা অপমানিত জীবনে খুব কম হয়েছে, কারণ সাধারণত সবাই তার সামনে মাথা নিচু করে কথা বলে, কিন্তু এই ছেলেটা একদমই ভয় পাচ্ছে না। তুমি জানো না তুমি কার সাথে লাগছো? আমি একজন কলেজ ছাত্রীর সাথেই কথা বলছি। আমি যা চাই তা পেয়েই যাই। খুব ভালো। তোমাকে এই কলেজে টিকতে দিব না। কলেজটা কি আপনার বাবার? না, কিন্তু আমার বাবার একটা ফোনে অনেক কিছু হয়ে যায়। তাহলে ফোন করুন। তিথি হতভম্ব হয়ে গেল। সে আশা করেছিল আকাশ ভয় পাবে, কিন্তু ছেলেটার মধ্যে ভয় বলে কিচ্ছুই নেই। তুমি খুব বাড়াবাড়ি করছো। আপনি শুরু করেছেন। তোমার মতো গরিবদের একটা সমস্যা আছে জানো? কি? সামান্য সুযোগ পেলেই মাথা উঁচু করে কথা বলতে শুরু করে। আর বড়লোকদের একটা সমস্যা জানেন? কি? টাকা থাকলেই নিজেকে মানুষ থেকে বড় কিছু ভাবতে শুরু করে। তুমি আমাকে অপমান করছো। আপনি তো শুরু থেকেই করছেন। কারণ তুমি আমার লেভেলের না। লেভেল? হ্যাঁ। মানুষের আবার লেভেল হয় নাকি? অবশ্যই হয়। ভুল, মানুষের চরিত্র হয়, লেভেল না। পুরো ক্লাস এবার নিশ্চুপ হয়ে গেল। অনেকে আকাশের কথাই মুগ্ধ, আবার অনেকেই ভাবছে ছেলেটা পাগল। এভাবে তিথির সাথে কথা বলার সাহস এই কলেজের খুব কম মানুষেরই আছে। ঠিক তখনই ক্লাসের শিক্ষক প্রবেশ করলেন। কি হয়েছে এখানে? সাথে সাথে সবাই চুপ। তিথিও নিজের সিটে গিয়ে বসলো, কিন্তু বসার আগে আকাশের দিকে এমনভাবে তাকালো যেন তাকে জীবন্ত গিলে ফেলবে। আকাশও শান্তভাবে তাকিয়ে রইল। রাফি আস্তে করে বলল, ভাই, হুম। প্রথম দিনে সিনিয়রদের সাথে ঝামেলা, এখন আবার কলেজের সবচেয়ে অহংকারী মেয়ের সাথে ঝামেলা। তারপর? তুমি আসলে মানুষ তো? সন্দেহ আছে? আমার মনে হচ্ছে তোমার মাথার নাট বল্টু একটু ঢিলা। হতে পারে। কিন্তু একটা কথা, বলো। তোমাকে আমার ভালো লাগে। কেন? সবাই যেখানে ভয় পায় তুমি সেখানে হাসো। আকাশ জানালার বাইরে তাকালো। তার ঠোঁটে রহস্যময় হাসি, কারণ এই কলেজে কেউ জানে না যে ছেলেটাকে সবাই গরিব, খ্যাত আর চাষা বলে অপমান করছে। সে আসলে এমন এক পরিচয়ের মালিক যার নাম জানলে এই কলেজের অনেকেই দাঁড়িয়ে সম্মান করবে। আর সবচেয়ে বড় কথা, তিথি নিজেও জানে না যাকে সে খ্যাত বলে অপমান করছে সেই আকাশের প্রকৃত পরিচয় জানলে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা অপেক্ষা করছে। অন্যদিকে তিথি নিজের সিটে বসে বসে মনে মনে বলল, আকাশ, তোমার অহংকার আমি ভাঙবই। অহংকার আমার না তোমার, দেখা যাক আগে কারটা ভাঙে। তিথির আগে ফুসতে ফুসতে নিজের সিটে গিয়ে বসলো। তার জীবনে এই প্রথম কোনো ছেলের
তার কথার জবাব এভাবে দিয়েছে। সাধারণত সবাই তার পরিচয় জানার পর নরম হয়ে যায়, কেউ তর্ক করে না, কেউ প্রতিবাদ করে না, কিন্তু আকাশ যেন অন্য জগতের মানুষ। তিথি দাঁতে দাঁত চেপে আকাশের দিকে তাকিয়ে রইল। অসভ্য ছেলে একটা। ক্লাসে মনোযোগ দাও সবাই। সাথে সাথে পুরো ক্লাস শান্ত হয়ে গেল। স্যার পড়ানো শুরু করলেন, কিন্তু ক্লাসে কয়েকজনের মন পড়াশোনায় নেই। তিথি মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছে, আর আকাশ সে সম্পূর্ণ স্বাভাবিক মনোযোগ দিয়ে ক্লাস করছে, নোট নিচ্ছে, প্রয়োজন হলে প্রশ্ন করছে। স্যার কয়েকবার তার প্রশ্ন শুনে খুশি হলেন। একসময় স্যার একটা প্রশ্ন করলেন, এই প্রশ্নটার উত্তর কে দিতে পারবে? হ্যাঁ, তুমি বলো। আকাশ পুরো উত্তর সুন্দর করে বুঝিয়ে দিল। স্যার সন্তুষ্ট হয়ে মাথা নেড়ে বললেন, খুব ভালো। তোমার নাম কি? আকাশ স্যার। খুব সুন্দর উত্তর দিয়েছো। ভাব নিচ্ছে। কিন্তু উত্তর তো ঠিকই দিয়েছে। তাই বলে এত ভাব দেখাতে হবে? আমি তো কোনো ভাব দেখলাম না। তুমি চুপ করবে? ওই মেয়েটা আর কিছু বলল না। ক্লাস চলতে লাগলো। 2 ঘন্টা পর অবশেষে ক্লাস শেষ হলো। আজ এ পর্যন্তই। আগামীকাল সে সবাই প্রস্তুতি নিয়ে আসবে। জি স্যার। স্যার বের হয়ে যেতেই পুরো ক্লাস সরগরম হয়ে উঠল। কেউ বন্ধুদের সাথে কথা বলছে, কেউ ক্যান্টিনে যাওয়ার প্ল্যান করছে, কেউ আবার মোবাইল বের করে ব্যস্ত হয়ে গেছে। আকাশ ব্যাগটা কাঁধে তুলে নিল। সে বেশি ভিড় পছন্দ করে না। চুপচাপ ক্লাস থেকে বের হওয়ার জন্য হাঁটতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে একটা ডাক এলো। এই আকাশ, কি হলো? কোথায় যাচ্ছ? মেসে। এত তাড়াতাড়ি? ক্লাস শেষ, এখন আর থেকে কি করব? বন্ধু বানাবে? একজন তো বানিয়েছি। বাহ, আমি তাহলে স্পেশাল? একটু একটু। ধুর। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। কলেজে করিডোর পেরিয়ে মাঠের দিকে আসলো। আচ্ছা, তুমি কোথায় থাকো? একটা মেসে। আমিও তো মেসে থাকি। তাই নাকি? হুম। কয়জন থাকো? 4 জন। ভালোই তো। ভালো না। কেন? একজন সারা রাত নাক ডাকে, আরেকজন ঘুমানোর আগে গান গায়, আরেকজন আবার রাত 3টায় উঠে ভাত খায়। বেশ মজার তো। তোমার কাছে মজা লাগছে, আর আমার কাছে শাস্তি। তোমার মেসে কয়জন? আমি একাই একটা রুমে থাকি। একা? হুম। ভাড়া বেশি না? চলে যাই। কেমন রুম? সাধারণ। ঠিকানা দাও। কেন? আগামী মাস থেকে তোমার সাথে থাকবো। কি? হ্যাঁ। হঠাৎ? কারণ তুমি আমার ভালো বন্ধু হয়ে গেছো। একদিনেই? বন্ধুত্ব হতে 1 বছর লাগে না, কখনো 5 মিনিটেই যথেষ্ট। তোমার যুক্তি ভালো। তাহলে ঠিক আছে। কি ঠিক আছে? আগামী মাস থেকে আমরা রুমমেট। আমি তো এখনো রাজি হইনি। তুমি না করলেও হবে। কেন? আমি খুব ভালো মানুষ। সেটা তুমি বলছো? সবাই বলে। কে সবাই? আমি। আকাশ এবার হেসে ফেল। অনেকদিন পর কাউকে এত সহজ সরল মনে হচ্ছে তার। তাহলে ঠিকানা দাও। পরে দিব। না, এখনই। এত তাড়া কেন? যদি হারিয়ে যাও? আমি মানুষ, মোবাইল না। তবুও। দুজন গল্প করতে করতে কলেজের গেটের দিকে এগিয়ে গেল। অন্যদিকে কলেজের 2য় তলার বারান্দা থেকে তিথি দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার চোখে স্পষ্ট বিরক্তি। পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবী বলল, কি দেখছিস? ছেলেটা কে? আকাশ। কেন? ছেলেটাকে আমার একদম সহ্য হচ্ছে না। কারণ ও তোর কথার জবাব দিয়েছে। কারণ ওর মধ্যে অহংকার আছে। আমার তো উল্টো মনে হয়। ও অহংকারী না, বরং তুই ওকে অহংকারী ভাবছিস। কি? তুমি এখন ওর পক্ষ নিচ্ছ? না, যা সত্যি তাই বলছি। দেখিস, আমি ওকে এমন শিক্ষা দিব যে জীবনেও ভুলবে না। নিচে দাঁড়িয়ে থাকা আকাশ যেন হঠাৎ অনুভব করলো কেউ তাকিয়ে আছে। সে উপরে তাকালো। দূর থেকে তার চোখ তিথির চোখের সাথে মিলল। কয়েক সেকেন্ড দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর তিথি মুখ ঘুরিয়ে চলে গেল, আর আকাশ শুধু রহস্যময় একটা হাসি দিল। কারণ সে জানে না এই অহংকারী মেয়েটাই খুব শীঘ্রই তার জীবনের সবচেয়ে বড় ঝামেলা হতে চলেছে। আর তিথি জানে না যে ছেলেটাকে সে সাধারণ গরিব ছেলে ভাবছে। তার আসল পরিচয় তার সমস্ত অহংকার মুহূর্তে কেঁপে উঠবে। কলেজ থেকে বের হওয়ার পর আকাশ আর রাফি কিছু দূর একসাথে হাঁটল। রাফি পুরো রাস্তা জুড়ে বকবক করেই গেল।
ভাই একটা কথা বলি। তুমি তো একটা না 100টা কথা বলো। হে হে, সেটা ঠিক। বলো। আজ তিথির সাথে যেভাবে কথা বললে, আমি হলে হার্ট অ্যাটাক করতাম। এত ভয় পাও কেন? ভয় পাবো না? মেয়েটার বাবার নাম শুনেছ? শুনেছি। শহরের বড় বড় মানুষ পর্যন্ত ওনাকে সম্মান করে। ভালো কথা। তোমার কাছে সবকিছুই ভালো কথা। কারণ আমি অযথা চিন্তা করি না। তোমাকে বোঝা খুবই কঠিন। আমাকে বোঝার দরকারও নেই। ধুর, তুমি মানুষ না, রহস্য। আকাশ শুধু হেসে মাথা নেড়ে দিল। কিছুক্ষণ পর দুজন আলাদা হয়ে গেল। রাফি নিজের ম্যাচের দিকে চলে গেল, আর আকাশ হাঁটতে লাগলো তার ছোট্ট ভাড়া করা ম্যাচের দিকে। প্রায় 15 মিনিট হাঁটার পর সে একটা 3তলা পুরনো বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো। বিল্ডিংটা খুব একটা আধুনিক না, বাইরে রং উঠে গেছে, সিঁড়িগুলো পুরনো। সাধারণ মানুষ দেখলে ভাববে কোনো মধ্যবিত্ত ছাত্রের থাকার জায়গা। আকাশ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তার রুমটা 3য় তলায়। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল, তারপর গভীর একটা নিঃশ্বাস ফেলল। আহ! সারাদিনের ক্লান্তি যেন এক মুহূর্তে শরীর থেকে বের হয়ে গেল। ছোট্ট একটা রুম, একটা খাট, একটা টেবিল, 2টো চেয়ার, একটা আলমারি, আর কোনায় ছোট্ট রান্নার ব্যবস্থা। খুবই সাধারণ, কিন্তু আকাশের মুখে কোনো অভিযোগ নেই। সে ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতে প্রায় 20 মিনিট লাগলো। বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো। এরপর সে রান্নার জন্য প্রস্তুতি নিতে লাগলো। ফ্রিজ থেকে কিছু সবজি বের করলো, ডিম বের করলো, চাল ধুয়ে ভাত বসালো। তারপর তরকারি রান্না করতে লাগলো। রুমে ধীরে ধীরে রান্নার গন্ধ ছড়িয়ে পড়ল। এই সময়টাতে আকাশ সবচেয়ে বেশি শান্তি পায়। নিজের কাজ নিজে করতে তার ভালো লাগে। কেউ জানে না যে ছেলেটা নিজের হাতে ভাত রান্না করেছে। সে চাইলে এক ফোনে 5 তারকা হোটেলের খাবার রুমে আনতে পারে, কিন্তু সে ইচ্ছে করে সাধারণ জীবন বেছে নিয়েছে, কারণ সে মানুষের আসল রূপ দেখতে চায়। মানুষ তাকে সম্মান করে তার টাকার জন্য নাকি তার জন্য, সে সেটা জানতে চায়। প্রায় 40 মিনিট পর রান্না শেষ হলো। আকাশ খাবার প্লেটে তুলে খেতে বসলো। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। ফোনে স্ক্রিনে তাকিয়ে তার ঠোঁটে হাসি ফুটে উঠল। স্ক্রিনে লেখা মা। আকাশ দ্রুত ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছো? ভালো আছি রে, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। খেয়েছিস? এখনই খেতে বসেছি। ঠিক মতো খাওয়া দাওয়া করিস তো? হুম। মিথ্যা বলছিস না তো? আরে না মা। আমি কিন্তু তোকে চিনি। কি চেনো? কাজে ব্যস্ত থাকলে খাওয়া ভুলে যাস। এখন তো কাজ না, পড়াশোনা করছি। তাও? আকাশ মায়ের কথা শুনে মুচকি হাসলো। পৃথিবীতে একটা মানুষ আছে যে সবসময় তাকে নিয়ে চিন্তা করে, যে তার পরিচয় দেখে না, যে শুধু তাকে ভালোবাসে। বাবা, বলো। বাড়ি আসবি কবে? প্রশ্নটা শুনে আকাশ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখে এক মুহূর্তের জন্য মায়া ফুটে উঠল। আসবো মা। কবে? একটু সময় লাগবে। কতদিন? কিছুদিন। তুই ছোটবেলা থেকে এমন? আবার কি করলাম? যখনই কিছু জিজ্ঞেস করি বলিস কিছুদিন। কারণ সত্যি কিছুদিন লাগবে। তোর বাবা প্রতিদিন তোর কথা জিজ্ঞেস করে। বাবা কেমন আছেন? ভালো আছে, কিন্তু তোকে খুব মিস করে। আমিও করি। তাহলে চলে আয়। এখনই পারবো না মা। কেন? কিছু কাজ আছে। আবার কি কাজ? সময় হলে বলবো। নিজের খেয়াল রাখিস বাবা। রাখবো। আর কোনো ঝামেলায় জড়াবি না। এই কথা শুনে আকাশ হালকা কাশলো। সকালের ঘটনাটা মনে পড়তে হাসি চলে এলো। হাসছিস কেন? না কিছু না। আমি তোর মা, কিছু না মানে অবশ্যই কিছু আছে। সত্যি কিছু না। আচ্ছা। আরও কিছুক্ষণ মা ছেলের গল্প চলল। শৈশবের কথা, বাড়ির কথা, বাগানের কথা, পুরনো স্মৃতির কথা। তারপর কল শেষ হলো। ফোন রাখার পর আকাশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। রুমটা হঠাৎ নীরব লাগছে। জানালার বাইরে সন্ধ্যা নেমে এসেছে। আকাশ ধীরে ধীরে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দূরে শহরের আলো জ্বলছে। সে আকাশের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আর একটু সময় মা, আর একটু। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা, কারণ সে শুধু পড়াশোনায় করতে আসেনি,
আরও কিছু উদ্দেশ্য আছে, কিছু সত্য আছে যা এখনো কেউ জানে না, এমনকি তার সবচেয়ে কাছের বন্ধু রাফিও না। অন্যদিকে শহরের বিশাল রাজপ্রাসাদসম বাড়িতে তিথি নিজের রুমে বসে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে বারবার একই ছেলের কথাই ভাবছে। অসভ্য একটা ছেলে। তবু আকাশের কথাগুলো তার মাথা থেকে বের হচ্ছে না। যে ছেলেটাকে তাকে ভয় পেল না, যে ছেলেটা তার পরিচয় শুনেও মাথা নিচু করলো না, যে ছেলেটা তার চোখে চোখ রেখে কথা বলল। তিথি দাঁতে দাঁত চেপে বলল, কাল দেখা হবে আকাশ। আর দূরে নিজের ছোট্ট রুমে দাঁড়িয়ে থাকা আকাশ জানেও না কলেজে তার প্রথম দিন শেষ হলো, তার জীবনের আসল গল্পটা মাত্র শুরু হয়েছে। পরের দিন সকাল, সূর্যের আলো জানালা দিয়ে রুমের ভেতর ঢুকছে। আকাশ ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ বই পড়ল, তারপর নিজে নাস্তা বানিয়ে খেয়ে কলেজের জন্য বের হলো। আজও তার পরনে সাধারণ একটা শার্ট, পুরনো জিন্স আর স্যান্ডেল। দেখলে কেউ বলবে সাধারণ মধ্যবিত্ত কিংবা গরিব পরিবারের ছেলে, কিন্তু এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছে এমন এক পরিচয় যা কেউ কল্পনাও করতে পারবে না। কলেজে পৌঁছাতেই অনেকের নজর পড়ল আকাশের উপর। গতকালের ঘটনা এখনও সবাই ভুলতে পারেনি, বিশেষ করে স্নেহদের সাথে ঝামেলা আর তিথির সাথে তর্ক। আকাশ গেট দিয়ে ঢুকতেই কয়েকজন সিনিয়র দূর থেকে তাকে দেখে হাসতে লাগলো। এই যে দেখ, চাষা চলে এসেছে। আজকে আবার কি জ্ঞান দিবে কে জানে। সাবধানে কথা বলিস, নোবেল প্রাইজ বিজয়ী আছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন হেসে উঠল। আকাশ প্রথমে কিছু বলল না, সে নিজের মতো করে সামনে হাঁটতে লাগলো, কিন্তু ছেলেগুলো তার পিছু নিল। এই গরিব, আমাকে ডাকছো? এখানে আর কোনো গরিব আছে? তুই তো পুরো কলেজের ভিআইপি গরিব, বোকা খ্যাত। গরিব বলছো, সমস্যা নেই, কিন্তু বারবার বোকা বলো কেন? কারণ তুমি বোকা। আমাকে কোন দিক থেকে বোকা লাগে? কোন দিক থেকে লাগে? সব দিক থেকে লাগে। তোর চেহারা দেখলেই বোঝা যায়। মানুষ কি চেহারা দেখে বুদ্ধি মাপে? তোর ক্ষেত্রে মাপে। তাই নাকি? অবশ্যই। তাহলে তোমাদের দেখে তো মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় বোকা। কি বললি? যা শুনেছ। সাহস তো কম না। সত্য কথা বলার জন্য সাহস লাগে না। তুই নিজের অবস্থান ভুলে যাচ্ছিস। আমার অবস্থান ঠিকই জানি। তোর অবস্থান হলো নিচে। আর তোমাদের? অনেক উপরে। মানুষ নিজের মুখে নিজের প্রশংসা করলে হাসি পায়। দেখ, বেশি কথা বলিস না। তাহলে তোমরাও বলো না। তুই গরিব। হতে পারি। তুই বোকা। সেটা তোমাদের ধারণা। ধারণা না, সত্যি। সত্যি প্রমাণ করো। কি? বললে আমি বোকা, প্রমাণ করো। কি হলো, চুপ করে গেলে কেন? আমাদের অপমান করতে হবে না। কারণ পারবে না। তুই খুব বেশি কথা বলিস। আর তোমরা খুব বেশি মানুষকে ছোট করো। চারপাশে ভিড় জমতে শুরু করেছে, সবাই মজা দেখছে, কেউ কেউ ভিডিও করছে। এদিকে আকাশের ধৈর্য শেষের দিকে, সে রেগে যাচ্ছে। দেখেছিস, গরিবটার আবার রাগও আছে। তোর মতো গরিবের রাগ দেখে কে? কথাটা শুনে আকাশের চোখের দৃষ্টি বদলে গেল, তার চোয়াল শক্ত হয়ে উঠল। রাফি যে একটু দূরে দাঁড়িয়েছিল দ্রুত এগিয়ে এলো। আরে বাদ দাও না ভাই। গরিব মানুষ রাগ করতে পারে না? পারে, কিন্তু কাউকে ভয় দেখাতে পারে না। আমি কি কাউকে ভয় দেখাচ্ছি? না, নিজেই হাসির পাত্র হচ্ছিস। তোমাদের মতো মানুষদের একটা সমস্যা জানো? কি? টাকা বা বাহ্যিক অবস্থা দেখেই মানুষ বিচার করো। কারণ বাস্তবতা সেটাই না। বাস্তবতা হলো মানুষকে চিনতে শেখা। আমাদের শেখাতে আসিস না। তোমাদের শেখানোর যোগ্যতাও আমার নেই, কারণ শেখার ইচ্ছাই নেই। চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন এবার হাততালি দিয়ে উঠল। একজন বলল, ছেলেটা কিন্তু ভুল বলছে না। ওকে অহেতুক অপমান করছে ওরা। দেখ, শেষবারের মতো বলছি, আমাদের সাথে লাগতে আসিস না। তোমরাই তো আমার সাথে লাগছো। কারণ তুই নিজের সীমা ভুলে যাচ্ছিস। সীমা? হ্যাঁ। মানুষকে সম্মান করা যদি সীমা ভুলে যাওয়া হয়, তাহলে আমি প্রতিদিন সেই ভুল করব। মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। রাফি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, ভাই, তুমি আসলেই অন্যরকম।
ঠিক তখনই কলেজের করিডোর দিয়ে তিথি হেঁটে আসছিল। সে দূর থেকে ভিড় দেখে জমে গেল, তারপর সামনে তাকিয়ে দেখে আবারও সেই আকাশ, আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকজন সিনিয়র। তিথি ভুরুকুচকে দাঁড়িয়ে রইল, তার মনে কৌতূহল জাগলো। আজ আবার কি ঝামেলা করেছে ছেলেটা, কিন্তু সে জানে না এই ছোট অপমানগুলোই একদিন এমন এক জায়গায় পৌঁছাবে যেখান থেকে অনেকেই অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। করিডোরে তখনও উত্তেজনাপূর্ণ পরিবেশ। সিনিয়র ছেলেগুলো রাগে ফুঁসছে, আকাশও চুপ করে দাঁড়িয়ে আছে। তবে তার চোখের দৃষ্টি বলে দিচ্ছে সে অপমান সহজে ভুলে যাওয়ার মানুষ নয়। ঠিক তখনই রাফি দ্রুত আকাশের হাত ধরে টেনে বলল, চল। কোথায়? ক্লাসে। কেন? কারণ আমি চাই না প্রথম সপ্তাহেই তুমি কলেজের ইতিহাস হয়ে যাস। আমি কিছু করিনি। সেটাই সমস্যা। মানে? তুই কিছু না করেও ঝামেলায় জড়িয়ে যাস। আশেপাশে কয়েকজন হেসে ফেল, আকাশও মুচকি হাসলো। রাফি আর কোনো কথা না বলে তাকে টেনে ক্লাসরুমের দিকে নিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো আকাশের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। একদিন ধরা খাবি। তখন বুঝবি বড় লোকেদের সাথে লাগার ফল কি। আকাশ আর পিছনে তাকালো না, সে রাফির সাথে ক্লাসে ঢুকে নিজের সিটে বসে পড়ল। ভাই, একটা প্রশ্ন করি? করো। তুই কি ছোটবেলায় কোনো মারামারির ট্রেনিং নিয়েছিলি? না। তাহলে এত সাহস এসে কোথা থেকে? আত্মসম্মান থেকে। এই উত্তরটাই ভয়ঙ্কর। কেন? কারণ যার আত্মসম্মান বেশি তাকে ভয় দেখানো কঠিন। ভয় দেখানোর জন্য জন্মাইনি। সেটা তো দেখতেই পাচ্ছি। রাফিও পাশে বসলো। দুজন কথা বলছে, এমন সময় ক্লাসরুমের দরজা দিয়ে তিথি প্রবেশ করলো। আজও তার সাজ পোশাকে আভিজাত্যের ছাপ স্পষ্ট। দামি ঘড়ি, ব্যান্ডেড ব্যাগ, আত্মবিশ্বাসী হাঁটা। ক্লাসের অনেকেই তার দিকে তাকিয়ে রইল। তিথি সোজা নিজের সিটে না গিয়ে আকাশের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। পুরো ক্লাস আবার চুপ হয়ে গেল। রাফি মনে মনে বলল, ইয়া আল্লাহ, আবার শুরু হলো। খুব সাহস বেড়েছে দেখছি। কার? তোমার। কেন? গরিব হয়ে বড় লোকেদের সাথে লাগতে আসো? কথাটা শুনে ক্লাসের কয়েকজন অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু তিথির মুখে কোনো সংকোচ নেই। আকাশ ধীরে ধীরে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো, তার চোখে এবার বিরক্তি স্পষ্ট। একটা প্রশ্ন করতে পারি? কি? গরিব হওয়া কি অপরাধ? আমি সেটা বলিনি। তাহলে বারবার গরিব গরিব বলছো কেন? কারণ বাস্তবতা বদলাবে না। বাস্তবতা হলো মানুষ মানুষই। টাকা দিয়ে মানুষের মূল্য নির্ধারণ হয় না। পৃথিবী তোমার আদর্শে চলে না। পৃথিবী তোমার অহংকারেও চলে না। পুরো ক্লাস নিস্তব্ধ, সবাই তাকিয়ে আছে দুজনের দিকে। তিথির চোখের আগে চিকচিক করছে। তুমি নিজেকে কি মনে করো? মানুষ। শুধু মানুষ? হ্যাঁ। তুমি জানো আমি কার মেয়ে? শুনেছি। তাহলে এইভাবে কথা বলার সাহস পাও কোথায়? আমাকে অপমান করলে কাউকে ছাড়ি না, সে গরিব হোক বা বড়লোক, তাতে আমার কিছু যায় আসে না। কথাটা বলার সময় আকাশের কণ্ঠ ছিল দৃঢ়, এমন দৃঢ়তা যে অনেকেই অবাক হয়ে গেল। তিথি কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, তুমি ভাবছো তুমি খুব বড় কিছু? না। তাহলে এত আত্মবিশ্বাস কেন? কারণ নিজের সম্মান বিক্রি করিনি। কথাটা শুনে কয়েকজন ছাত্র মাথা নিচু করে ফেলল। তারা বুঝতে পারছে আকাশের কথার ভেতর সত্য আছে। সম্মান? হ্যাঁ। তোমার কি সম্মান আছে? সবারই আছে। তোমার মতো ছেলেদের সম্মান টাকা দিয়ে কেনা যায়। এবার আকাশের মুখ শক্ত হয়ে গেল। রাফি বুঝতে পারল পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আরে থাক না। সবাইকে নিজের মতো ভাবা বন্ধ করুন। কি বলতে চাইছো? আমি বলতে চাইছি পৃথিবীর সব মানুষ টাকার কাছে মাথা নত করে না। বড় বড় কথা। সত্য কথা। তুমি বাস্তবতা জানো না। আমি খুব ভালো করেই জানি। তাহলে বলো, টাকা ছাড়া মানুষ কি? মানুষ। আর টাকা থাকলে? তবুও মানুষ। পুরো ক্লাস এবার একদম নীরব। একজন ছেলে আস্তে করে পাশের জনকে বলল, ভাইদের ঝগড়া শুনলে মনে হয় বিতর্ক প্রতিযোগিতা চলছে। কিন্তু আকাশের যুক্তিগুলো খারাপ না। সবাইকে নিজের কথায় প্রভাবিত করার চেষ্টা করছো? না। তাহলে? শুধু নিজের কথা বলছি। তুমি খুব একগুঁয়ে। আপনিও। কি? সত্যি কথা শুনতে চান না? আর তুমি নিজেকে সর্বজান্তা ভাবো? না। তাহলে? আমি শুধু কাউকে অন্যায়ভাবে ছোট করি না।
তিথির চেহারা কঠিন হয়ে গেল। সে বুঝতে পারছে ছেলেটাকে কথাই হারানো সহজ না। অন্যদিকে আকাশও বুঝতে পারছে তিথি শুধু অহংকারী না, ভীষণ জেদিও। ঠিক তখনই ক্লাসের শিক্ষক প্রবেশ করলেন। কি হচ্ছে এখানে? সাথে সাথে সবাই নিজ জায়গায় বসে পড়ল। তিথিও রাগী মুখে নিজের সিটে চলে গেল। যাওয়ার আগে একবার আকাশের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল রাগ, চ্যালেঞ্জ আর অদ্ভুত এক কৌতূহল। আর আকাশ, সে শান্তভাবে নিজের সিটে বসে বই খুলল, কিন্তু তার অজান্তেই পুরো ক্লাস এখন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। সেটা হলো এই সাধারণ পোশাকে পরা ছেলেটা আসলে কে। কারণ সাধারণ গরিব ছেলের মধ্যে এমন আত্মবিশ্বাস, এমন ব্যক্তিত্ব আর এমন নির্ভীকতা খুবই কমই দেখা যায়। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিনে কলেজে আকাশ বেশ পরিচিত হয়ে উঠেছে, তবে ভালো কারণে না। কারণ প্রায় প্রতিদিনই কেউ না কেউ তাকে গরিব, চাষা কিংবা বোকা বলে খোঁচা দেয়। বিশেষ করে সেই স্নেহ ছেলেগুলো সুযোগ পেলেই তাকে অপমান করার চেষ্টা করে। আর তিথি, সে সরাসরি ঝগড়া না করলেও মাঝখানে এমন কথা বলে যে আকাশের মেজাজ খারাপ করে দেয়। কিন্তু আকাশ নিজের মতোই থাকে, ক্লাস করে, পড়াশোনা করে, র্যাপির সাথে গল্প করে আর সন্ধ্যায় ম্যাচে ফিরে যায়। সেদিনও অন্য দিনের মতোই ক্লাস শেষ করে আকাশ ম্যাচে ফিরছে। ফ্রেশ হয়ে টেবিলে বসে একটা বই পড়ছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। আকাশ দ্রুত ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম মা। কিন্তু ও পাশ থেকে কোনো হাসি খুশি কণ্ঠ ভেসে এলো না, বরং গলায় উদ্বেগ স্পষ্ট। বাবা, কি হয়েছে মা? তুই একবার বাড়ি আয়। কেন, কি হয়েছে? তোর বাবার শরীরটা ভালো না। কি বলছো? কতদিন ধরে অসুস্থ? আমাকে আগে বলনি কেন? তোর বাবা নিষেধ করেছিল। এখন কেমন আছে? তুই চলে আয় বাবা। আমি এখনই রওনা হচ্ছি। সাবধানে আসিস। ঠিক আছে মা। ফোন কেটে যেতেই আকাশের মুখ গম্ভীর হয়ে গেল। সে তাড়াহুড়ো করে ব্যাগ গোছাতে শুরু করলো। তার চোখে এখন শুধু একটাই চিন্তা, বাবা। আধা ঘন্টার মধ্যে সে বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। সৌভাগ্যবশত একটা বাসও পেয়ে গেল। বাসে উঠে জানালার পাশে বসলো। সারা রাস্তা তার মন অস্থির হয়ে রইল। বারবার বাবার মুখটা ভেসে উঠছে। ছোটবেলায় বাবা তাকে কাঁধে করে ঘুরিয়েছেন, সাইকেল চালানো শিখিয়েছেন, জীবনের প্রতিটা ধাপে পাশে থেকেছেন। আর আজ সেই মানুষটাই অসুস্থ। প্রায় 4 ঘন্টা পর বাস তাদের এলাকায় পৌঁছালো। আকাশ নেমে দ্রুত বাড়ির দিকে হাঁটতে লাগলো। বাড়ির সামনে পৌঁছাতেই দেখলো গেট খোলা। সে দ্রুত ভেতরে ঢুকলো। মাতাকে দেখে এগিয়ে এলেন। বাবা। মা, বাবা কোথায়? উপরে। আকাশ আর এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। বাবার রুমে দরজা খুলতেই দেখলো তার বাবা বিছানায় হেলান দিয়ে বসে আছেন। মুখে হালকা ক্লান্তির ছাপ, কিন্তু চোখে আগে সেই দৃঢ়তা আছে। আকাশ দ্রুত কাছে গিয়ে বসলো। বাবা। আরে তুই এসে গেছিস? কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে? মা ফোন দিয়ে বলেছে শরীর খারাপ। শরীর একটু খারাপ হয়েছিল। ডাক্তার দেখিয়েছো? রিপোর্ট কি বলেছে? বয়স হচ্ছে বাবা। বয়স হচ্ছে বলে অসুস্থতাকে হালকা করে দেখবে? আরে পাগল, সব কিছু নিয়ে এত চিন্তা করিস কেন? কারণ তুমি আমার বাবা। বাবার চোখে মায়া ফুটে উঠল। তিনি আকাশের মাথায় হাত বুলিয়ে দিলেন। বড় হয়ে গেছিস। বড় হইনি। হয়েছিস না, এখনো ছোটবেলার মতোই আছিস। বলো কি হয়েছে? কিছু টেস্ট করাতে হয়েছিল। কেন? এই বয়সে কি সব প্রমাণ নিতে পারি? প্রমাণ না বাবা, পরীক্ষা। ওই একই কথা। আকাশ হেসে ফেলল। বাবার এই অভ্যাসটা ছোটবেলা থেকেই, শব্দ গুলিয়ে ফেলা আর তারপর নিজের ভুলকে ঠিক প্রমাণ করার চেষ্টা। যাই হোক, ডাক্তার বলেছে চিন্তার কিচ্ছু নেই। নিশ্চিত? রিপোর্ট দেখাও। আরে বাবা। দেখাও। দেখলে, একদম তোমার মতো জেদি হয়েছে। আমার মতো না, তোমার মতো হয়েছে। শব্দ আমার। অবশ্যই। রুমের পরিবেশটা হালকা হয়ে গেল। আকাশও একটু স্বস্তি পেল, কারণ বাবাকে দেখে খুব একটা অসুস্থ মনে হচ্ছে না। কিছুক্ষণ পর সবাই একসাথে নেমে নিচে ডাইনিং টেবিলে বসলো। মা নিজের হাতে খাবার পরিবেশন করতে লাগলেন। ম্যাসের খাবার খেয়ে শুকিয়ে গেছিস? কোথায়? আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। ঠিক বলেছে। তোমরা দুজন মিলে শুরু করো না। বিয়ে কর। মা,
আমি জানতাম এটাই বলবে। কি হয়েছে? বয়স তো কম হয়নি। আমি এখন পড়াশোনা করছি। পিচ্চি ছেলে। পড়াশোনা শেষ হতে কত বছর? অনেক। মিথ্যা। বাবা। পুরো বাড়িতে হাসির রোল পড়ে গেল, কিন্তু হাসির আড়ালে কেউ বুঝতে পারল না আকাশের বাবা মা ছেলেকে শুধু বাড়িতে ডাকেনি, তাদের মনে আরও একটা চিন্তা আছে। তার ছেলেটা ভালো জীবন সঙ্গী পাবে তো। অনেকদিন পর নিজের বাড়ি বিছানায় ঘুমিয়েছে আকাশ, তাই আজ তার ঘুম ভাঙল বেশ দেরিতে। জানালার পর্দা সরিয়ে সকালের রোদ ঘরে ঢুকে পড়েছে। বাইরের পাখির ডাক শোনা যাচ্ছে, চারপাশে এক ধরনের শান্ত পরিবেশ। আকাশ ধীরে ধীরে উঠে বসলো। এক মুহূর্তের জন্য মনে হলো সে আবার সেই ছোট আকাশ হয়ে গেছে, যে প্রতিদিন সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠত, মুখে পানি দিয়ে নিচে নামতেই রান্নাঘর থেকে দারুণ গন্ধ ভেসে এলো। আকাশ অবাক হয়ে রান্নাঘরের দিকে তাকালো, দেখলো তার মা সকাল থেকে রান্না করতে ব্যস্ত। ডাইনিং টেবিলে প্রায় খাবারে ভরে গেছে, পোলাও, রোস্ট, কোরমা, কাবাব, চিংড়ি, মাছ ভাজা, গরুর মাংস, ফিনি, কত কি। আকাশ অবাক হয়ে বলল, মা, তুমি কি পুরো শহরের মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছো নাকি? আমার ছেলে এতদিন পর বাড়িতে এসেছে, আমি কি শুধু ডাল ভাত রান্না করব? এত খাবার কে খাবে? তুই খাবি। আমি মানুষ, হাতি না। আজ হাতি হবি? আমার মায়ের সাথে তর্ক করে লাভ নেই। আমি 25 বছর ধরে হেরে যাচ্ছি। কি বললে? কিচ্ছু না। আমি কিন্তু শুনেছি। আমি তো তোমার প্রশংসাই করছিলাম। আকাশ হেসে ফেল। অনেকদিন পর পরিবারের সাথে এমন সময় কাটাচ্ছে। এই মুহূর্তগুলো তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। সকালের নাস্তার পর আকাশ কিছুক্ষণ বাবার সাথে বাগানে হাঁটাহাঁটি করলো। বাড়ির চারপাশে সুন্দর ফুলের গাছ, ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। আকাশ একটা গোলাপ ফুলের দিকে তাকিয়ে বলল, মনে আছে বাবা, ছোটবেলায় এই গাছ থেকে ফুল তুলতে গিয়ে কাটা হাতে ঢুকেছিল, আর তারপর পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিলি। আমি এতটা কান্নাকাটি করতাম। তুই তো এমন কান্না শুরু করেছিলি যে মনে হচ্ছিল ভাত না, পুরো মানুষটাই কেটে গেছে। দুজনেই হেসে উঠল, কিন্তু দূর থেকে মা দাঁড়িয়ে তাদের দেখছিলেন। তার চোখে স্পষ্ট মায়া। অনেকদিন পর ছেলেকে কাছে পেয়েছেন। বারবার মনে হচ্ছে সময়টা যদি এখানেই থেমে যেত। দুপুরে খাবারের সময় পুরো টেবিলটা আবার নানা খাবারে ভরে গেল। আকাশ মাথা ধরে বসে আছে। মা, আমি কি কোনো রাজা বাচ্চা নাকি? আমার কাছে তুই তার চেয়েও বেশি। এভাবে খাওয়ালে আমি কলেজে গিয়ে দরজা দিয়ে ঢুকতে পারবো না। সমস্যা নেই, দরজা বড় করে বানিয়ে দেবো। দেখছিস, মায়ের কাছে ছেলের কোনো রক্ষা নাই। সবাই হাসতে লাগলো। দুপুরে খাবার শেষে আকাশ ড্রয়িং রুমে বসেছিল। মা এসে তার পাশে বসলেন। কিছুক্ষণ চুপচাপ ছেলের দিকে তাকিয়ে থাকলেন। আকাশ সেটা খেয়াল করলো। কি হলো মা? কিছু না। কিছু তো একটা হয়েছে। তুই আবার কবে আসবি? কাল চলে যাবি? হয়তো। এত তাড়াতাড়ি? মা। আর যাস না বাবা। কথাটা বলার সময় মায়ের কণ্ঠ কেঁপে উঠল। আকাশ মায়ের দিকে তাকালো, তার চোখে কষ্ট স্পষ্ট। বাড়িটা খুব ফাঁকা লাগে রে। তুই থাকলে মনে হয় বাড়িটা বেঁচে আছে। তুই চলে গেলে সব কিছু কেমন নীরব হয়ে যায়। সকালে তোর ঘরের দিকে তাকাই, মনে হয় তুই ঘুমিয়ে আসিস। দুপুরে খেতে বসি, মনে হয় তুই এখন এসে বলবি, মা আজ কি রান্না করিস? রাতে ঘুমাতে গেলে মনে হয় দরজা খুলে তুই ঢুকবি, কিন্তু তারপর মনে পড়ে তুই তো এখানে নেই। মা, যে কাজের জন্য গেছি সেটা না করে ফিরে আসবো কিভাবে? কি এমন কাজ বাবা যেটার জন্য এত দূরে থাকতে হয়? এখন বলতে পারবো না। সব সময় এমন করিস, কিছু বলতে চাস না? সময় হলে বলবো। আমি শুধু চাই তুই আমার সামনে থাক। একেবারেই ভালো লাগে না। না, তোর বাবা আছে, বাড়িতে মানুষজন আছে, তবুও তুই না থাকলে মনে হয় কিছু একটা নেই। মায়ের মন বুঝবি না বাবা? সন্তান যখন বড় হয় মায়ের কাছে সে ছোটই থাকে। আকাশ ধীরে ধীরে মায়ের কাঁধে হাত রাখলো। তার চোখেও এক ধরনের কষ্ট ফুটে উঠেছে। আর একটু সময় দাও মা, আমি যে কাজের জন্য গেছি সেটা শেষ করি, তারপর তোমার সাথেই থাকবো, কোথাও যাব না। সত্যি? হ্যাঁ মা, কথা দিলাম। মিথ্যা বলছিস না তো? তোমার সাথে কখনো মিথ্যা বলেছি? না। তাহলে বিশ্বাস করো। মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার মুখে হাসি ফুটল, চোখে এখনো জল চিকচিক করছে। দূরে দাঁড়িয়ে আকাশের বাবা পুরো দৃশ্যটা দেখছিলেন। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, জানো, আমি মাঝে মাঝে ভাবি আমাদের ছেলে
ছোটবেলা থেকে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে? আমার কাছে তো এখনো ছোটই আছে। তোমার কাছে তো 80 বছর বয়স হলেও ছোটই থাকবেই। বাবা, তুমি আবার শুরু করেছো? সত্যি কথা বলছি। তিনজন একসাথে হেসে উঠল, কিন্তু তাদের কেউই বুঝতে পারল না খুব শীঘ্রই এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা আকাশকে আবার সেই কলেজে ফিরতে বাধ্য করবে। আর তার অনুপস্থিতিতে কলেজে ইতিমধ্যেই কিছু মানুষ তার বিরুদ্ধে নতুন একটা পরিকল্পনা শুরু করেছে। 2 দিন বাড়িতে কাটানোর পর আজ আবার কলেজে ফিরছে আকাশ। সকালে মা অনেকবার বলেছে আরেকটা দিন থেকে যেতে, কিন্তু আকাশ জানে তাকে ফিরতেই হবে। যে উদ্দেশ্য নিয়ে সে এই কলেজে এসেছে সেটা এখনো শেষ হয়নি। তাই সকালে নাস্তা করে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সে আবার শহরের উদ্দেশ্যে রওনা দিল। নিজের খেয়াল রাখিস বাবা। রাখবো মা। ঠিকমতো খাওয়া দাওয়া করিস। জি মা। আর অসুস্থ হলে সঙ্গে সঙ্গে জানাবি। মা, আমি অসুস্থ না। তবুও। আর আমাদের কথা ভুলে যাস না। তোমাদের ভুলে থাকা সম্ভব? জানি না, আজকাল বড় হয়ে গেছিস তো। বাবা। সবাই হেসে উঠল। তারপর আকাশ বেরিয়ে গেল। কয়েক ঘন্টা পর সে কলেজে পৌঁছালো। কলেজে ঢুকতেই আগের মতোই ছাত্রছাত্রীদের ভিড়। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ মাঠে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, কেউ আবার ক্যান্টিনে বসে গল্প করছে। আকাশ গেট পেরিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার চোখে মুখে আগের মতোই শান্ত ভাব। ঠিক তখনই কলেজের বাগানের পাশে কয়েকজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলো। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে তিথি। আজও সে আগের মতোই পরিপাটি, দামি পোশাক, হাতে ঘড়ি, চুলগুলো সুন্দর করে সাজানো। তার আশেপাশে কয়েকজন বান্ধবী দাঁড়িয়ে গল্প করছে। তিথি মাঝে মাঝে কিছু বলছে আর সবাই হাসছে। দূর থেকে বোঝা যাচ্ছে মেয়েটা দলের কেন্দ্রবিন্দু। আকাশ কয়েক সেকেন্ড তাদের দিকে তাকিয়ে রইল। তারপর হালকা একটা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। সে মনে মনে বলল, আজ আবার কার সাথে ঝগড়া করার প্ল্যান করছে কে জানে। নিজের কথাতে সে মুচকি হেসে ফেল। হাসিটা খুব ছোট ছিল, কিন্তু অদ্ভুতভাবে সুন্দর। এমন হাসি যা সাধারণত খুব কম মানুষ দেখে, কারণ আকাশ বেশিরভাগ সময় গম্ভীর থাকে। ঠিক তখনই তিথির চোখ গিয়ে পড়ল আকাশের উপর। প্রথমে সে শুধু তাকিয়েছিল, কিন্তু তারপর তার চোখ আটকে গেল, কারণ সে দেখল আকাশ হাসছে খুব হালকা করে, ঠোঁটের কোণে একটা অদ্ভুত শান্ত হাসি। তিথি কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। অজান্তে তার ঠোঁটে গিয়ে থামলো আকাশের ঠোঁটে। সেই হাসিটা কেমন যেন অন্যরকম, না বিদ্রুপ, না অহংকার, না রাগ, শুধু একটা শান্ত আত্মবিশ্বাস। তিথি কিছুক্ষণ বুঝতে পারল না সে কেন তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবী ডাক দিল, তিথি কোথায় তাকিয়ে আছিস? কোথাও না। মিথ্যা। কি? তুই ওই ছেলেটার দিকে তাকিয়েছিলি। কোন ছেলেটা? আকাশ। থুর, ওর দিকে তাকাবো কেন? সেটা তুই ভালোই জানিস। আমি শুধু দেখছিলাম। কি দেখছিলি? কিছু না। তাহলে এতক্ষণ তাকিয়েছিলিস কেন? কারণ তিথি থেমে গেল। সে কি বলবে সে নিজেও জানে না কেন তাকিয়েছিল। শুধু ওই হাসিটা তার চোখে পড়ে গিয়েছিল, আর অদ্ভুতভাবে কয়েক সেকেন্ডের জন্য তার দৃষ্টি আটকে গিয়েছিল। এদিকে আকাশ কিছুই জানে না। সে স্বাভাবিকভাবেই ক্লাসরুমের দিকে হাঁটছে। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, এই আকাশ, হারামি। কি হলো? এই 2 দিন কোথায় ছিলি? বাড়িতে। আমাকে বললি না? ফোনে বলেছিলাম। ওটা বলা না, ওটা তথ্য দেওয়া। পার্থক্য কি? অনেক, জানিস? কি? তুই না থাকলে কলেজ অনেক বোরিং ছিল। ধন্যবাদ। সত্যি বলছি। আমি কি সার্কাস? না। তাহলে? তুই যেখানে থাকিস সেইখানে কিছু না কিছু ঝামেলা থাকেই। আকাশ হেসে ফেল। অন্যদিকে তিথি এখনো দূর থেকে তাদের দেখছে। তার বান্ধবী আবার বলল, একটা কথা বলবো? বল। আকাশকে নিয়ে তোর যত রাগ ততটাই কৌতূহল আছে। অসম্ভব। তাহলে ওর দিকে বারবার তাকাস কেন? কারণ ছেলেটা বিরক্তিকর। আমার তো উল্টো মনে হয়। কি মনে হয়? ওকে যতটা সাধারণ দেখায় আসলে ততটা না। কথাটা শুনে তিথি কিছুক্ষণ চুপ করে রইল, কারণ অদ্ভুতভাবে তার মাঝে মাঝে একই কথা মনে হয়। একজন সাধারণ গরিব ছেলে এত আত্মবিশ্বাসী হয় কিভাবে? এত অপমানের পরও মাথা নিচু করে না কেন? আর সবচেয়ে বড় কথা, তার চোখে কেন সবসময় এমন একটা শান্ত ভাব থাকে, যেন সে এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। তিথি অজান্তেই আবার আকাশের দিকে তাকালো। তার ঠিক তখনই
আকাশও পিছনে তাকিয়ে ফেলল। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। তিথি দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু আকাশের ঠোঁটে আবার সেই রহস্যময় হাসি ফুটে উঠল। বুকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি খেলে গেল, যেটা নাম সে নিজেও জানে না। ক্লাস শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। এক এক করে সবাই ক্লাসরুমে ঢুকছে, কেউ গল্প করছে, কেউ মোবাইল দেখছে, কেউ আবার শেষ মুহূর্তে পড়া দেখে নিচ্ছে। আকাশ আগের মতোই ক্লাসের এক পাশে গিয়ে বসেছে। তার সামনে একটা বই খোলা, কিন্তু বইয়ের দিকে তাকিয়ে থাকলেও মাঝে মাঝে তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠছে। ঠিক তখনই তিথি ক্লাসে ঢুকলো। আজকে তার মন অদ্ভুত রকমের অস্থির, নিজেও বুঝতে পারছে না কেন। ক্লাসে ঢুকেই সবার আগে তার চোখ গেল আকাশের দিকে, আর সেটাও বুঝতে পেরে সে নিজেই বিরক্ত হয়ে গেল। তিথি মনে মনে বলল, ওফ, আমি বারবার ওর দিকেই তাকাচ্ছি কেন? তিথি নিচে সিটে গিয়ে বসলো, কিন্তু কয়েক মিনিট পরপরই তার চোখ আবার আকাশের দিকে চলে যাচ্ছে। আকাশ তখন বইয়ের পাতা উল্টাচ্ছে, কখনো জানালার বাইরে তাকাচ্ছে, কখনো রাফির সাথে কথা বলছে। সবকিছু অজান্তে খেয়াল করছে সে। পাশে বসা বান্ধবী সেটা লক্ষ্য করে ফেলল। কি ব্যাপার? কি? আকাশের উপর সিসিটিভি লাগিয়েছিস নাকি? মানে? 5 মিনিট পর পর ওর দিকে তাকাচ্ছিস কেন? আমি তাকাচ্ছি না। তুই তাহলে আমার চোখে সমস্যা হয়েছে। চুপ করবি? আমার মনে হচ্ছে ব্যাপারটা ভালো না। কি ভালো না? এটা তুই নিজেই বুঝবি। তিথি বিরক্ত হয়ে অন্যদিকে তাকালো, কিন্তু 2 মিনিট পর আবার তার চোখ গিয়ে থামলো আকাশের উপর। সে দেখলো আকাশ কিছু একটা শুনে হালকা হেসে ফেলেছে। সে হাসিটা আবারও অদ্ভুত, না খুব জোরে না খুব কম, শুধু ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি, যেটা দেখলে তার মনে হয় ছেলেটা সবসময় অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে চিন্তা করে। এদিকে রাফি বসে বসে আকাশকে বিরক্ত করছে। ভাই, একটা কথা বলবো। বলো। রাগ করবি না তো? আগে বলো। তোর মুখটা দেখলে মনে হয় তুই জন্মের সময়ও গম্ভীর ছিলি। আর তোর মুখটা দেখলে মনে হয় তুই জন্মের সময় থেকে বকবক করিস। দেখেছো, মানুষকে সম্মান করে না। তুই মানুষ? কি বলতে চাস? মানুষ হলে একটু শান্ত থাকতিস। আমি খুবই শান্ত। ঝড়ও তোর কাছে শান্ত। আবারও হাসি রোল পড়ে গেল। রাতবার নাটকীয় ভঙ্গিতে বুক চেপে ধরল। আঘাত পেলাম। কোথায়? হৃদয়ে। ডাক্তার দেখাও। ডাক্তার না, বন্ধু দরকার। দুর্ভাগ্যবশত আমি আছি। আলহামদুলিল্লাহ। দুজনে কথোপকথন শুনে আশেপাশের সবাই মজা পাচ্ছে, কিন্তু তিথি চুপচাপ বসে আছে। তার চোখে আবারও আকাশের দিকে। কিছুক্ষণ পর রাফি মাথায় নতুন দুষ্টামি এলো। সে আকাশের বইটা হঠাৎ বন্ধ করে দিল। আকাশ ভুরু কুঁচকে তাকালো। এটা কি করলি? পড়াশোনা বন্ধ। কেন? কারণ তুই বেশি ভদ্র হয়ে যাচ্ছিস। এর সাথে পড়াশোনার সম্পর্ক কি? অনেক সম্পর্ক। রাফি হঠাৎ আকাশের খাতা খুলে বড় বড় করে লিখে দিল, আমি খুব ভালো ছেলে। ক্লাসের কয়েকজন সেটা দেখে হেসে উঠল। আকাশ মাথা নাড়িয়ে বলল, তুই সত্যিই পাগল। ধন্যবাদ। এটা প্রশংসা না। আমি প্রশংসা হিসেবেই নিলাম। আকাশ এবারও হেসে ফেলল, আর সেই হাসিটা আবারও তিথির চোখ এড়িয়ে গেল না। সে অজান্তেই তাকিয়ে রইল। কেন যেন আজ আকাশকে অন্যরকম লাগছে। আগে শুধু রাগ হতো, এখনও রাগ হয়, কিন্তু সেই রাগের সাথে অনেকটা অনুভূতিও মিশে গেছে, যেটা সে ব্যাখ্যা করতে পারছে না। ঠিক তখনই রাফি আবার ফিসফিস করে বলল, ভাই, এবার কি? একটা খবর দেব? দে। কেউ একজন অনেকক্ষণ ধরে তোর দিকে তাকিয়ে আছে। কে? নাম বলা যাবে না। তাহলে খবর দিলি কেন? রহস্য বাড়ানোর জন্য। নাটক কম কর। সিরিয়াস। কে? ওই দিকে তাকাস। আকাশ হালকা করে মাথা ঘুরালো। ঠিক তখনই সেই মুহূর্তে তিথি দূরত্ব চোখ সরিয়ে নিল, যেন সে মোটেও তাকিয়েছিল না। রাফি সেটা দেখে মুচকি হেসে ফেলল। বুঝলি? কি বুঝবো? কিছু না। তুই আবার শুরু করেছিস? আমি কিছুই বলিনি। আকাশ সন্দেহের চোখে তাকালো, কিন্তু রাফি তখন নিরীহ মুখ করে বসে আছে। ক্লাসের ঘন্টা বাজতে শিক্ষক প্রবেশ করলেন। সবাই চুপ হয়ে গেল, কিন্তু ক্লাস শুরু হওয়ার পরও তিথির মন পড়াই বসলো না। অজান্তে তার চোখ বারবার আকাশের দিকে চলে যাচ্ছে। আর আকাশ, সে স্বাভাবিকভাবেই ক্লাস করছে, কিন্তু তার ঠোঁটের কোণে সেই রহস্যময় বাঁকা হাসিটা এখনও রয়ে গেছে। সে যেন কিছু একটা বুঝতে পেরেছে, আর সেই বিষয়টা তিথিকে আরও অস্থির করে তুলছে। সেদিন কলেজ থেকে ফিরে মেসে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল।
রাফির সাথে সারাদিনে দুষ্টামি, ক্লাসের পড়া আর তিথির অদ্ভুত আচরণ নিয়ে ভাবতে ভাবতেই সময় কেটে গেছে। রুমে ঢুকে আকাশ ফ্রেশ হয়ে নিল, তারপর নিজের হাতে রাতের খাবার রান্না করলো। খাবার খেয়ে কিছুক্ষণ বই পড়ছিল, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বাবা। আকাশ দ্রুত ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তবে একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? ডাক্তার আমাকে আরও কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছে। তাহলে বিশ্রাম নাও। কিন্তু একটা জরুরি মিটিং আছে। কোন মিটিং? আগামীকাল সকাল 10টায় বিদেশি কয়েকজন বিনিয়োগকারীর সাথে মিটিং। ও, আমি যেতে পারছি না। তাহলে? তোমাকে যেতে হবে। কয়েক সেকেন্ড নীরবতা। আকাশ জানতো বাবার ব্যবসায় অনেক গুরুত্বপূর্ণ কাজে সে আগেও সামলেছে, তবে কলেজে ভর্তি হওয়ার পর থেকে এসব থেকে একটু দূরে ছিল। কি হলো? কিছু না। পারবে তো? এই প্রশ্নটা তুমি এখনো করো? অভ্যাস হয়ে গেছে। আচ্ছা বাবা, আমি চলে আসবো। সাবধানে। চিন্তা করো না। আর পরিচয় গোপন রাখার বিষয়টা মাথায় রেখো। সব সময় রাখি। ভালো। কল কেটে গেল। আকাশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর টেবিলের উপর রাখা বই বন্ধ করে দিল। আগামীকাল কলেজে যাওয়া হবে না, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। পরের দিন সকাল। কলেজে যাওয়ার সময় অনেক আগেই আকাশ ঘুম থেকে উঠে গেল। সকালে নাস্তা শেষ করে আয়নার সামনে দাঁড়ালো, তারপর একটা কালো রঙের মাস্ক বের করলো। মুখের বেশিরভাগ অংশ ঢেকে ফেললো, চোখে সাধারণ একটা চশমা। পোশাক আগের মতো নয়, আজ তাকে একদম অন্যরকম লাগছে। কয়েক মিনিট পর সে বের হয়ে গেল, তবে কলেজের দিকে নয়, শহরের ব্যবসায়িক এলাকার দিকে। অন্যদিকে কলেজে রাফি ক্লাসে ঢুকে চারিদিকে তাকাতে লাগলো। আজ এত শান্ত কেন? কয়েক সেকেন্ড পর সে বুঝলো সমস্যা কোথায়। আকাশ নেই। সে উত্তেজিত হয়ে বলল, আরে আজ আবার কোথায় গেল? ঠিক তখনই তিথি ক্লাসে প্রবেশ করলো। সে স্বাভাবিকভাবেই নিজের সিটে বসলো, কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলো আজ আকাশ আসেনি। তিথি ভুরু কুচকে ফেললো, মনে মনে বলল, আজ কলেজে আসেনি। নিজের অজান্তেই তার চোখে কয়েকবার খালি সিটটার দিকে চলে গেল। এটা দেখে পাশের বান্ধবী মুচকি হেসে বলল, কাউকে খুঁজছিস? না। নিশ্চিত? অবশ্যই। তাহলে বারবার ওই দিকে তাকাচ্ছিস কেন? আমি তাকাচ্ছি না। ঠিক আছে। তিথি বিরক্ত হয়ে বই খুলে বসলো, কিন্তু কেন যেন আজ ক্লাসটা অদ্ভুত ফাঁকা লাগছে। অন্যদিকে শহরের সবচেয়ে অভিজাত ব্যবসায়িক এলাকায় বিশাল কাছের তৈরি একটি কর্পোরেট ভবনের সামনে এসে থামলো একটি কালো গাড়ি। আকাশ গাড়ি থেকে নামলো, মুখে মাস্ক, হাতে ফাইল। চারপাশে নিরাপত্তা রক্ষীরা সম্মানের সাথে মাথা নত করলো, কিন্তু আকাশ স্বাভাবিকভাবেই ভেতরে ঢুকে গেল। ভবনের ভেতরে ঢুকতে কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা এগিয়ে এলেন। একজন বললেন, স্যার, সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। মিটিং রুম প্রস্তুত? জি স্যার। ভালো। কয়েক মিনিট পর বিশাল কনফারেন্স রুমে প্রবেশ করলো আকাশ। সেখানে ইতিমধ্যেই দেশের ও বিদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যবসায়ী বসে আছেন। তাদের কেউই তার মুখ দেখতে পাচ্ছে না, শুধু চোখ দেখা যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরে ঢুকতেই সবাই সম্মানের সাথে দাঁড়িয়ে গেল। আকাশ শান্তভাবে নিজের আসনে বসলো, তার কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে দৃঢ়তা। এমন এক ব্যক্তিত্ব যা কলেজের কেউ সাধারণ গভীর চুপচাপ ছেলেটার সাথে একদমই মেলে না। মিটিং শুরু হলো, আর কয়েক মিনিটের মধ্যে সবাই বুঝে গেল এই তরুণকে কখনোই বয়স দিয়ে বিচার করা যাবে না। ঠিক তখনই শহরের অন্য প্রান্তে তিথির বাবা নিজের অফিসে বসেছিলেন। হঠাৎ তার সহকর্মী এসে বলল, স্যার, আজকের মিটিংয়ের খবর পেয়েছেন? কোনটা? দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপের প্রতিনিধিরা আজ উপস্থিত আছেন। তাই নাকি? জি স্যার। তাদের সাথে কাজ করার সুযোগ পাওয়া সহজ না। কিন্তু তিনি জানেন না যে ছেলেটাকে তার মেয়ে প্রতিদিন গরিব বলে অপমান করে। সে ছেলেই এই মুহূর্তে এমন একটি মিটিং পরিচালনা করছে যেখানে উপস্থিত হওয়ার স্বপ্ন অনেক বড় বড় ব্যবসায়ীও দেখে। বিশাল কনফারেন্স রুমে তখন গম্ভীর পরিবেশ। লম্বা টেবিলের চারপাশে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি বসে আছে। সবার সামনে ফাইল, ল্যাপটপ আর বিভিন্ন প্রজেক্ট রিপোর্ট।
মিটিংয়ের মূল দায়িত্বে আছে আকাশ, তবে তার মুখে কালো মাস্ক, চোখে সাধারণ চশমা, তাই কেউ বুঝতে পারছে না এই ছেলেটার বয়স কত। শুধু এতটুকু বুঝতে পারছে তার একটা কথায় অনেক মূল্য আছে। আকাশ টেবিলের সামনে বসে একের পর এক রিপোর্ট দেখছে। কেউ নতুন প্রজেক্টের প্রস্তাব দিচ্ছে, কেউ বিনিয়োগ চাইছে, কেউ ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বলছে। আকাশ খুব মনোযোগ দিয়ে সব শুনছে, কারো কথা মাঝপথে থামাচ্ছে না, কেউ ভুল বললে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিচ্ছে না। প্রথমে সব শুনছে, তারপর নিজের মতামত দিচ্ছে। প্রায় 1 ঘন্টা পর একজন কর্মকর্তা এগিয়ে এসে বললেন, স্যার, পরবর্তী প্রেজেন্টেশনের জন্য রাশেদ চৌধুরী গ্রুপের টিম অপেক্ষা করছে। নামটা শুনে আকাশের চোখে হালকা ঝিলিক দেখা গেল। রাশেদ চৌধুরী অর্থাৎ তিথির বাবা। আকাশ মনে মনে হালকা হাসলো, কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না। তাদের ভেতরে পাঠান। জি স্যার। কয়েক মিনিট পর দরজা খুলে কয়েকজন ভেতরে প্রবেশ করলো। সবার সামনে হাঁটছেন রাশেদ চৌধুরী, পরিপাটি স্যুট, আত্মবিশ্বাসী চেহারা, চোখে অভিজ্ঞতার ছাপ। তার পেছনে আরও কয়েকজন কর্মকর্তা। রাশেদ চৌধুরী ভেতরে ঢুকে সম্মান দেখিয়ে মাথা নেড়ে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশেদ চৌধুরী নিচে ছিটে বসলেন। তারপর প্রেজেন্টেশন শুরু হলো। আমরা নতুন একটি আন্তর্জাতিক রপ্তানি প্রকল্প নিয়ে কাজ করছি। গত 2 বছরে আমাদের প্রবৃদ্ধি প্রায় 30% বেড়েছে। বর্তমানে আমরা কয়েকটি নতুন বাজারে প্রবেশের পরিকল্পনা করছি। প্রজেক্ট স্ক্রিনে বিভিন্ন তথ্য দেখানো হচ্ছে। আকাশ চুপচাপ সবকিছু দেখছে, কোনো কথা বলছে না। রাশেদ চৌধুরী একের পর এক তথ্য উপস্থাপন করছে। তার অভিজ্ঞতা স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রায় 40 মিনিট পর পুরো পরিকল্পনা ব্যাখ্যা করার পর তিনি থামলেন। এটাই আমাদের মূল প্রস্তাব। সবাই আকাশের দিকে তাকালো, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত এখন তার। একজন কর্মকর্তা আস্তে করে বললেন, স্যার, আপনারা নতুন বাজারে প্রবেশ করতে চান? জি। পরিকল্পনাটা খারাপ না, কিন্তু পরের কথাতেই আবার তিনি মনোযোগী হয়ে গেলেন। তবে ঝুঁকির হিসাব ভুল করা হয়েছে। কোন অংশে? 3য় ধাপের লজিস্টিক কস্ট। রুমের সবাই অবাক হয়ে গেল। আকাশ একেবারে নির্দিষ্ট জায়গায় আঙ্গুল তুলেছে। রাশেদ দ্রুত ফাইল খুললেন, কিছুক্ষণ দেখে বললেন, আপনি কি মনে করেন হিসাবটা কম ধরা হয়েছে? শুধু কম না, কমপক্ষে 12% কম। রুমে ফিসফাস শুরু হয়ে গেল। একজন কর্মকর্তা দ্রুত ক্যালকুলেশন করতে লাগলো। কয়েক মিনিট পর তিনি অবাক হয়ে বলেন, স্যার, উনি ঠিক বলেছেন। রাশেদ চৌধুরী কয়েক সেকেন্ড আকাশের দিকে তাকিয়ে রইলেন, তারপর মাথা নেড়ে বললেন, অসাধারণ পর্যবেক্ষণ। আরেকটা বিষয়। বলুন। আপনারা যে বাজারে প্রবেশ করতে চান সেখানে স্থানীয় প্রতিযোগিতা অনেক বেশি, তাই সরাসরি প্রবেশ না করে অংশীদারিত্ব মডেলে গেলে ঝুঁকি কমবে। রাশেদ চৌধুরী মনোযোগ দিয়ে শুনলেন, তারপর ধীরে ধীরে হাসলেন। আমি স্বীকার করছি, এই দিকটা আমরা ভেবে দেখিনি। রুমে অনেকেই অবাক, কারণ দেশে বড় বড় ব্যবসায়ীরা যেখানে ভুল ধরতে পারেনি সেখানে এই মুখ ঢাকা তরুণ কয়েক মিনিটেই সমস্যাগুলো বের করে ফেলেছে। প্রায় 1 ঘন্টা আলোচনা চলল। শেষে আকাশ বলল, কিছু সংশোধন প্রয়োজন, তবে প্রস্তাবটি গ্রহণযোগ্য। ধন্যবাদ। সংশোধিত পরিকল্পনা 7 দিনের মধ্যে জমা দিন। অবশ্যই। মিটিং শেষ হওয়ার পর রাশেদ চৌধুরী উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, একটা কথা বলবো? বলুন। আপনার বয়স নিশ্চয়ই খুব বেশি না? বয়স সবসময় অভিজ্ঞতার মাপকাঠি না। ঠিক বলেছেন। তারপর তিনি বেরিয়ে গেলেন, কিন্তু আকাশের বিশ্রামের সুযোগ নেই। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে একজন কর্মকর্তা এগিয়ে এলেন। স্যার, বিদেশি বায়াররা এসে গেছেন। সবাই? জি স্যার। আকাশ ঘড়ির দিকে তাকালো, নির্ধারিত সময় হয়ে গেছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। অন্য একটি ভিআইপি কনফারেন্স রুমে ইতিমধ্যে কয়েকজন বিদেশি ব্যবসায়ী বসে আছেন। তারা বিভিন্ন দেশের প্রতিনিধি, কারোর সামনে ট্যাবলেট, কারোর সামনে চুক্তিপত্র, কারোর সামনে আন্তর্জাতিক বাজারের তথ্য। সবাই অপেক্ষা করছে, কারণ যার সাথে তাদের মিটিং তিনি এখনো আসেনি। একজন বিদেশি প্রতিনিধি বললেন, ইয়েস, হি কামিং। উই হার্ড হি ইজ ভেরি ইয়াং। ইয়াং?
or not, his decision move market. ঠিক তখনই দরজা খুলল আর আকাশ ভেতরে প্রবেশ করলো। মুখে মাস্ক, চোখে আত্মবিশ্বাস, পদক্ষেপে দৃঢ়তা। তাকে দেখে বিদেশি প্রতিনিধিরা একসাথে দাঁড়িয়ে গেল আর তাদের সামনে সম্মান দেখিয়ে বলল, We are honored to meet you, sir. লেটস বিগিন। আর সেই মুহূর্তে কেউ কল্পনা করতে পারল না এই একই সময়ে কলেজের তার খালি বেঞ্চটার দিকে তাকিয়ে তিথি বিরক্ত হয়ে ভাবছে, আজও কলেজে আসলো না। আর যাকে সে সাধারণ গরিব আর একগুঁয়ে ছেলে ভাবে, সেই ছেলেটাই এখন আন্তর্জাতিক ব্যবসায়িক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে বসে আছে। বিশাল কনফারেন্স রুমে তখন এক অদ্ভুত গম্ভীর পরিবেশ। লম্বা টেবিলের একপাশে বসে আছেন বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিনিধি। কেউ ইউরোপ থেকে এসেছে, কেউ মধ্যপ্রাচ্য থেকে, কেউ আবার এশিয়ার বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে। তাদের সামনে ফাইল, ল্যাপটপ, রিপোর্ট আর চুক্তিপত্র। কিন্তু সবার নজর এখন এক ব্যক্তির দিকে। সে ব্যক্তি হলো আকাশ। মুখে কালো মাস্ক, চোখে সাধারণ চশমা, সাধারণ একটা কালো স্যুট। তবুও তার মধ্যে এমন একটা ব্যক্তিত্ব আছে যেটা সবাইকে অজান্তেই প্রভাবিত করে। সে নিজের আসনে বসলো, তারপর ধীর স্বরে বলল, ওয়েলকাম এভরিওয়ান। Thank you, sir. I hope your journey was comfortable. Absolutely. Thank you for asking. কয়েক মিনিট সৌজন্য আলোচনার পর মূল মিটিং শুরু হলো। প্রজেক্টরের স্ক্রিনে আন্তর্জাতিক বাজারের তথ্য ভেসে উঠল। একজন বিদেশি প্রতিনিধি বললেন, আমরা আগামী 5 বছরে দক্ষিণ এশিয়ার বাজারে বড় ধরনের বিনিয়োগ করতে চাই। গুড। কিন্তু আমরা এমন একজন পার্টনার চাই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করবে। আকাশ কিছুক্ষণ চুপ করে তাদের রিপোর্ট দেখল, তারপর আস্তে গলায় বলল, লং টার্ম সাকসেস ডিপেন্ডস অন ভিশন, নট ইনভেস্টমেন্ট। কথাটা শুনে কয়েকজন প্রতিনিধি একে অপরের দিকে তাকালো, তাদের চোখে আগ্রহ। ইন্টারেস্টিং। টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায়, কিন্তু সঠিক পরিকল্পনা ছাড়া সেটা টিকিয়ে রাখা যায় না। এক্স্যাক্টলি। এবার প্রায় আধা ঘন্টা ধরে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে লাগলো। বাজার বিশ্লেষণ, নতুন বিনিয়োগ, ভবিষ্যৎ ঝুঁকি, আন্তর্জাতিক প্রতিযোগিতা, সবকিছু। হঠাৎ একজন বিদেশি প্রতিনিধি একটা প্রশ্ন করলেন, সাপোজ দেয়ারস এ গ্লোবাল ইকোনমিক্স ক্রাইসিস, হোয়াটস ইউর স্ট্র্যাটেজি? রুমের সবাই আকাশের দিকে তাকালো, কারণ এটা সহজ প্রশ্ন না। একটু ভুল উত্তর দিলেই বড় ক্ষতি হতে পারে। কিন্তু আকাশের মুখে কোনো চিন্তার ছাপ নেই। সে কয়েক সেকেন্ড ভেবে বলল, ডিউরিং এ ক্রাইসিস মোস্ট কোম্পানিজ ফোকাস অন সার্ভাইভাল। ট্রু। দ্যাটস ওয়াই দে লুজ অপরচুনিটিস। মিনিং? এ ক্রাইসিস ইজ নট অনলি এ থ্রেট, ইটস অলসো অ্যান অপরচুনিটি। যখন অন্য সবাই ভয় পায়, তখন যারা সাহস করে, এগিয়ে যায়, তারাই ভবিষ্যতের বাজার দখল করে। ব্রিলিয়ান্ট। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উই ওয়ান্টেড টু হিয়ার। ব্যবসায় সবচেয়ে বড় সম্পদ টাকা না। দেন হোয়াট ইজ ইট? ট্রাস্ট। টাকা হারালে আবার আয় করা যায়, কিন্তু বিশ্বাস হারালে সবকিছু হারাতে হয়। ইমপ্রেসিভ। এবার অনেকেই নিজেদের নোটবুকে কথাগুলো লিখে নিতে শুরু করলো, কারণ এগুলো শুধু ব্যবসায়িক কথা না, এগুলো বাস্তব অভিজ্ঞতার কথা। এরপর প্রজেক্টরের স্ক্রিনে নতুন পরিকল্পনা দেখানো হলো। একজন প্রতিনিধি তাদের প্রস্তাব তুলে ধরলেন, উই প্ল্যান টু ইনভেস্ট $300 মিলিয়ন। রুমে হালকা গুঞ্জন শুরু হয়ে গেল। একটা বিশাল অঙ্কে বিনিয়োগ। সবাই আকাশের প্রতিক্রিয়ার অপেক্ষা করছে, কিন্তু আকাশ শান্ত। সে পুরো রিপোর্ট পড়ে দেখলো, তারপর বলল, দ্য ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইজ অ্যাট্রাকটিভ, থ্যাংক ইউ, বাট দি স্ট্রাকচার ইজ উইক। উইক? ইয়েস। ক্যান ইউ এক্সপ্লেইন? আকাশ একের পর এক দুর্বল দিক দেখাতে শুরু করলো। ঝুঁকি, বাজার বিশ্লেষণের ভুল, সরবরাহ ব্যবস্থা, সমস্যা, আইনি জটিলতা, সবকিছু। প্রায় 20 মিনিট ধরে সে ব্যাখ্যা করলো। রুমের সবাই নিস্তব্ধভাবে শুনতে লাগলো। শেষে একজন প্রতিনিধি গভীর শ্বাস নিয়ে বললেন, ইনক্রেডিবল। Our entire consulting team missed this issue. And you found them within minutes? দ্যাটস মাই জব। মিটিং যত এগোতে লাগলো, প্রতিনিধিরা ততই মুগ্ধ হতে লাগলেন। তারা বিভিন্ন প্রশ্ন করছেন, আকাশ উত্তর দিচ্ছে। কেউ নতুন ব্যবসার মডেল জানতে চাইছে, কেউ ভবিষ্যতে বাজার নিয়ে মতামত চাইছে,
কেউ বিনিয়োগ কৌশল নিয়ে আলোচনা করছে, আর প্রতিবারই আকাশ এমন উত্তর দিচ্ছে যে সবাই অবাক হয়ে যাচ্ছে। প্রায় 3 ঘন্টা পর মিটিং শেষের দিকে একজন বয়স্ক প্রতিনিধি দাঁড়িয়ে গেলেন। I have attended hundreds of meetings in my career, but this has been one of the most productive meetings I have ever attended. Honestly, we came here expecting a company representative. Interested, we meet a visionary. কথাটা শুনে অনেকেই মাথা নেড়ে সম্মতি জানালো। মিটিং শেষ হওয়ার পর প্রতিনিধিরা একে একে আকাশের সাথে কর্মমোদন করলেন। We look forward to working with you. Likewise. You vision the extraordinary. Thank you. সবাই বেরিয়ে যাওয়ার পর রুমে একা বসে রইল। আকাশে ধীরে ধীরে মাস্কটা ঠিক করলো, তারপর জানালার বাইরে তাকালো। দূরে শহরের উঁচু উঁচু ভবন দেখা যাচ্ছে। এই শহরের হাজার হাজার মানুষ তাকে চেনে। কলেজে সবাই তাকে গরিব ভাবে, বোকা ভাবে, অযোগ্য ভাবে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় ব্যবসায়ীরা তার পরিকল্পনা শুনে মুগ্ধ হয়ে যায়। এটাই তার ছদ্মবেশের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে কলেজে রাফি বিরক্ত মুখে বসে আছে। আজ আসলো না? কে? আকাশ। তোর বন্ধুকে এত মিস করছিস? অবশ্যই। কেন? ও না থাকলে কলেজে ঝামেলা কমে যায়। সবাই হেসে উঠল। আর ক্লাসের অন্য পাশে বসে আছে তিথি। সে বই খুলে রেখেছে ঠিকই, কিন্তু তার পড়াই মন নেই। অজান্তে তার চোখ চলে গেল খালি বেঞ্চটার দিকে। তিথি মনে মনে বলল, আসছে না কেন? কোথায় গেল ছেলেটা? আর ঠিক সেই মুহূর্তে শহরের অন্য প্রান্তে আকাশ আন্তর্জাতিক ব্যবসায়িক চুক্তির নতুন ইতিহাস তৈরি করে নিজের অফিস থেকে বের হয়ে আসছে। তবে কেউ এখনো জানে না খুব শীঘ্রই এমন একটা ঘটনা ঘটবে যেখানে তিথি নিজের চোখে আকাশে সেই অন্য রূপের একটা ঝলক দেখতে পাবে। আর সেদিন থেকেই তার ধারণার ভিত নড়বড়ে হয়ে যেতে শুরু করবে। 2-3 দিন ব্যস্ততার পর আজ আবার কলেজে ফিরেছে আকাশ। সকালে রোদ পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে। কলেজের গেটে ছাত্রছাত্রীদের ভিড়। কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কেউ ক্লাসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, কেউ আবার ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে গল্প করছে। ঠিক তখনই গেট দিয়ে ভেতরে ঢুকলো আকাশ। আগের মতোই সাধারণ পোশাকে, সস্তা ব্যাগ, সাধারণ স্যান্ডেল, মুখে সেই শান্ত ভাব। যে ছেলেটা গতকাল কোটি কোটি টাকার আন্তর্জাতিক চুক্তি নিয়ে আলোচনা করেছে, আজ তাকে দেখে মনে হচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের এক কলেজ ছাত্র। আকাশ হাঁটতে হাঁটতে ক্লাসরুমের দিকে যেতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে একটা চিৎকার ভেসে এলো। ওই আকাশ! শুরু হয়ে গেছে? কই মরেছিলি? আমি বেঁচে আছি। সেটাই তো দেখতে পাচ্ছি। কই ছিলি? একটু কাজ ছিল। 2 দিন? কেমন কাজ? ব্যক্তিগত। তুই তো সবকিছুই ব্যক্তিগত রাখিস কেন? কারণ সবকিছু সবার জানার দরকার নেই। তুই না একদিন আমাকে হার্ট অ্যাটাক দিবি। কেন? কারণ তোর জীবনটা রহস্যের উপন্যাসের মতন। দাঁড়া। কি? তুই হাসলি? মানুষ হাসে। না, তুই সাধারণ মানুষ না। ধন্যবাদ। এটা প্রশংসা না। দুজন হাঁটতে হাঁটতে ক্লাসরুমে ঢুকলো। অন্যদিকে তিথি আজ একটু আগে কলেজে এসেছে। ক্লাসে ঢোকার আগে সে করিডোর দিয়ে বান্ধবীদের সাথে কথা বলছিল। হঠাৎ তার চোখ গেল গেটের দিকে। তারপর সে দেখলো আকাশ অজান্তেই তার চোখে কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। আকাশ আগের মতোই হাঁটছে, মাথা নিচু করে কোনো দিকে তাকাচ্ছে না। কিন্তু তিথির বুকের ভেতর কেমন যেন একটা অস্বস্তি অনুভব হলো। নিজে অবাক হয়ে গেল। তিথি মনে মনে বলল, থুর, আমি স্বস্তি পাবো কেন? কিন্তু যতই নিজেকে বোঝাক বাস্তবতা হলো গত 2 দিন ধরে সে কয়েকবার আকাশের খালি সিটের দিকে তাকিয়েছে, কয়েকবার ভেবেছে ছেলেটা কোথায় গেল, কয়েকবার বিরক্ত হয়েছে নিজের উপর। আর আজ আকাশকে দেখে অদ্ভুতভাবে ভালো লাগছে। কি দেখছিস? কিছু না। আবার মিথ্যা? আমি মিথ্যা বলছি না। তাহলে আকাশকে দেখেই মুখে হাসি আসলো কেন? হাসি? হ্যাঁ। কোথায়? আমি দেখেছি। তুই ভুল দেখছিস। অবশ্যই। তিথি দ্রুত অন্যদিকে তাকালো, কিন্তু বান্ধবীর মুখের হাসি আরো চওড়া হয়ে গেল। ক্লাসে ঢুকে আকাশ নিজের জায়গায় বসলো। রাফিও পাশে বসলো। সত্যি বল, কি? কোথায় ছিলি? বললাম তো, কাজে। কি কাজ? কাজ? কি ধরনের কাজ?
কাজের মতো কাজ। আল্লাহ, তুই মানুষকে পাগল করে দিবি। আশেপাশে কয়েকজন হেসে ফেলল। ঠিক তখনই ক্লাসে ঢুকলো তিথি। আজও তার উপস্থিতিতে ক্লাস যেন একটু চুপ হয়ে গেল। সে ধীরে ধীরে নিজের সিটে গিয়ে বসলো, কিন্তু বসার আগে একবার আকাশের দিকে তাকালো। আকাশ তখন রাফির সাথে কথা বলছে, মুখে হালকা হাসি, স্বাভাবিক নির্ভর। তিথি কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর নিজের সিটে বসে পড়ল। ক্লাস শুরু হলো, স্যার পড়াচ্ছেন, সবাই নোট নিচ্ছে, কিন্তু মাঝে মধ্যে তিথির চোখ আবার আকাশের দিকে চলে যাচ্ছে। সে খেয়াল করলো আকাশ মনোযোগ দিয়ে পড়ছে, স্যারের প্রশ্নের উত্তর দিচ্ছে, নোট লিখছে, কোনো কিছুতেই অস্থির হচ্ছে না। তিথি মনে মনে ভাবলো, ছেলেটা অদ্ভুত, এত অপমান সহ্য করে কিভাবে, এত শান্ত থাকে কিভাবে। তারপর আবার নিজের খাতার দিকে তাকালো, কিন্তু মনটা আজ অদ্ভুতভাবে শান্ত, যেন অনেকদিন পর কোনো অনুপস্থিত জিনিস আবার নিজের জায়গায় ফিরে এসেছে। এদিকে রাফি আবার শুরু করলো, ভাই কি? একটা কথা বলবো? বলো। তুই ওই 2 দিন না আসতেই একটা মানুষ খুব চিন্তায় ছিল। কে? নাম বলা যাবে না। আবার শুরু করলি? আমি সিরিয়াস। তোর সিরিয়াসনেস দেখে হাসি পায়। বিশ্বাস কর। না। আচ্ছা থাক, একদিন তুই নিজেই বুঝবি। আকাশ মাথা নাড়িয়ে আবার খাতায় মন দিল, কিন্তু ক্লাসের অন্য পাশে বসে থাকা তিথি জানে না রাফি ইতিমধ্যেই কিছু একটা আন্দাজ করতে শুরু করেছে। আর আকাশও জানে না তার অনুপস্থিতিতে কেউ একজন বারবার তার খালি বেঞ্চের দিকে তাকিয়েছে। তবে ভাগ্যের খেলাটা এখনো শুরু হয়নি। খুব শীঘ্রই এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে তিথি নিজের চোখে এমন কিছু দেখবে যা তার আকাশ সম্পর্কে তৈরি করা সব ধারণা ভেঙে দিবে। আর সেই দিন থেকে আকাশ আর শুধু গরিব চাষা থাকবে না তার চোখে। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে আরো কয়েক সপ্তাহ কেটে গেল। এই কয়েক সপ্তাহে অনেক বেশি কিছু বদলেছে, তবে সবচেয়ে বেশি বদলেছে তিথি। যে তিথি আগে সুযোগ পেলে আকাশ গরিব চাষা খ্যাত বলে অপমান করত, সে এখন আর আগের মতো নেই, বরং উল্টো কিছু একটা হচ্ছে যেটা সে নিজেও বুঝতে পারছে না। আজ সকালে কলেজে সেই তিথি চারপাশে তাকালো, তারপর করিডোরে, তারপর মাঠে, তারপর ক্যান্টিনের দিকে, কিন্তু কোথাও আকাশ নেই। তিথি ভুরু কুঁচকে গেল। আজও দেরি? কে? কেউ না। আকাশ? ধুর, আমি ওর কথা বললাম। বলিসনি, কিন্তু তোর মুখ বলে দিয়েছে। তিথি বিরক্ত হয়ে অন্যদিকে তাকালো, কিন্তু মনের ভেতর অস্থিরতা কাজ করছে। আজ আকাশ এখনো আসেনি। অদ্ভুতভাবে ব্যাপারটা তার ভালো লাগছে না। ক্লাস শুরু হয়ে গেল, স্যার পড়াচ্ছেন, সবাই মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু তিথির মন কোথাও নেই। তার বারবার তার চোখ দরজার দিকে যাচ্ছে, যদি এখন আকাশ আসে, যদি এখন দরজা খুলে ঢুকে পড়ে, কিন্তু না, আকাশ আসলো না। তুই আজ পড়ায় মন দিচ্ছিস না কেন? দিচ্ছি তো। মিথ্যা। কেন? কারণ গত 10 মিনিটে তুই 7 বার দরজার দিকে তাকিয়েছিস। তিথি চুপ করে গেল। সে জানে বান্ধবী ঠিকই বলেছে, কিন্তু কেন এমন হচ্ছে? কেন আকাশকে না দেখলে তার অস্থির লাগে? কেন সারাদিন খালি খালি মনে হয়? সে নিজেও উত্তর জানে না। ক্লাস শেষ হওয়ার প্রায় 20 মিনিট পর আকাশ এলো। করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, মুখে সেই পরিচিত শান্ত ভাব, কাঁধে ব্যাগ, সাধারণ পোশাক। দূর থেকে তাকে দেখে তিথির বুকের ভেতর অদ্ভুত একটা স্বস্তি ছড়িয়ে পড়ল। মনে হলো, আচ্ছা এসেছে তাহলে, কিছু হয়নি। পরক্ষণে সে নিজের উপর রেগে গেল। আমি এমন ভাবছি কেন? আমি কি পাগল? ভাই, আজ দেরি কেন? একটু কাজ ছিল। তোর জীবনে কাজের শেষ আছে? নেই। একদিন দেখবো তুই দেশের প্রধানমন্ত্রী। এত বড় স্বপ্ন দেখিস না। কেন? কারণ আমি তার থেকেও ব্যস্ত। রাফি হো হো করে হেসে উঠল, কিন্তু ক্লাসের অন্য পাশে বসে থাকা তিথি চুপচাপ তার আকাশের দিকে তাকিয়ে আছে। আর আগে তার কথা শুনলে রাগ হতো, এখন কেন জানি হাসি পায়। আগে আকাশের প্রতিবাদ সহ্য করতে পারতো না, এখন তার আত্মসম্মান দেখে ভালো লাগে। আগে তাকে গরিব বলে ছোট করতো, এখন মনে হয় ছেলেটা অন্যরকম, খুব অন্যরকম। এভাবেই দিন যেতে লাগলো, আর প্রতিদিন তিথির ভেতরে অনুভূতিটা একটু একটু করে বদলাতে লাগলো। একদিন আকাশ কলেজে না এলে তার মন খারাপ হয়, আকাশ হাসলে
তার ভালো লাগে আকাশ অন্য মেয়েদের সাথে কথা বলে অদ্ভুত রাগ হয়, আর এসব কিছুই সে কাউকে বলতে পারে না। রাতে নিচের রুমে বসে আছে তিথি, চারপাশে নিস্তব্ধতা, বড় ঘর, দামি আসবাব, এসি চলছে, কিন্তু তার মন অদ্ভুত অস্থির। সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে, আর বারবার আকাশের মুখ ভেসে উঠছে, তার হাসি, তার কথা, তার প্রতিবাদ, তার আত্মবিশ্বাস, সব কিছু। না না, এটা হতে পারে না। সে উঠে বসলো, নিজের চুলে হাত জ্বালালো, তারপর আবার বিছানায় বসলো। আমি কি সত্যি? বাকিটাও বলতে পারলো না, কিন্তু উত্তরটা সে জানে, খুব ভালো করেই জানে। তারপর ধীরে ধীরে ফিস ফিস করে বলল, আমি কি আকাশকে ভালোবেসে ফেললাম? কিন্তু এটা কিভাবে সম্ভব? ও তো গরিব। গরিব হলেই কি মানুষকে ভালো লাগতে পারে না? বাবা কখনো মানবে না, কখনো না। বাবা চাইবে বড় কোনো ব্যবসায়ীর ছেলের সাথে আমার বিয়ে হোক। আর আকাশ, ও তো আমাকে পছন্দই করে না। যদি ও আমাকে পছন্দ না করে? এই কথাটা ভাবতেই বুকের ভেতর কষ্ট অনুভব করলো সে। কারণ সত্যি বলতে আকাশ কখনো তাকে বিশেষ গুরুত্ব দেয়নি, কখনো তাকে খুশি করার চেষ্টা করেনি, কখনো তার পেছনে করেনি, বরং সবসময় সমান চোখে কথা বলেছে, প্রয়োজন হলে প্রতিবাদ করেছে। যদি আমাকে পছন্দ না করে? এই প্রশ্নের উত্তর তার কাছে নেই, শুধু একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো অন্যদিকে। আকাশ তার ম্যাসের রুমে শুয়ে, রাফি আজ বাড়ি গেছে, তাই পুরো রুমে সে একা। রাফি এখানে এসেছে বেশ কিছুদিন। জানালার বাইরে রাতের আকাশ দেখা যাচ্ছে, মৃদু বাতাস বইছে। আকাশ দুহাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে, তার ঠোঁটের কোণে পরিচিত বাঁকা হাসি। তিথি ম্যাডাম, আপনি যে গরিব ছেলেটার প্রেমে পড়ে গেছেন, এবার কি হবে আপনার অহংকারের? কয়েকদিন ধরে সে তিথির পরিবর্তন লক্ষ্য করছে, তিথির চোখ, তিথির আচরণ, তিথির অস্থিরতা, সবকিছু। আগে তো সুযোগ পেলে অপমান করতেন, এখন সারাদিন খুঁজে বেড়ান। কিন্তু একটা জিনিস আপনি জানেন না ম্যাডাম, আপনি যাকে গরিব ভাবছেন সে আসলে আপনার কল্পনার চেয়ে অনেক বেশি কিছু। যদি একদিন সত্যিটা জানতে পারেন তখন আপনার মুখটা কেমন হবে কে জানে। ভাবতেই তার হাসি পেয়ে গেল, কিন্তু পরক্ষণে তার মুখের হাসিটা একটু মিলান হয়ে গেল। কারণ একটা কথা সে জানে, তিথি শুধু অহংকারী মেয়ে নয়, তার ভেতরে একটা ভালো মন আছে, যেটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আকাশ জানালার বাইরে তাকিয়ে আস্তে করে বলল, খেলা তো সবে শুরু হয়েছে তিথি ম্যাডাম, দেখি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। আর ঠিক সেই মুহূর্তে শহরের দুই প্রান্তে দুজন মানুষ একই মানুষকে নিয়ে ভাবছে। একজন ভাবছে ভালোবেসে ফেলেছে নাকি, আরেকজন ভাবছে ভালোবাসাটা কত দূর যায় দেখি। কিন্তু তাদের কেউই জানে না, ভাগ্য খুব শীঘ্রই এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, যেখানে তিথির হৃদয় আর আকাশের রহস্য দুটোই বড় পরীক্ষার মুখোমুখি হবে। সময়ের সাথে সাথে তিথি মনের দ্বন্দ্ব আরও বেড়ে গেল। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো সাময়িক ভালো লাগা, কিন্তু দিন যত যাচ্ছে আকাশকে নিয়ে তার ভাবনা ততই গভীর হচ্ছে। সকালে ঘুম থেকে উঠলে আকাশের কথা মনে পড়ে, কলেজে গেলে আকাশকে খোঁজে, আকাশ আসলে তার ভালো লাগে, আকাশ না এলে মন খারাপ হয়। এখন আর নিজের মনকে মিথ্যা বলতে পারছে না, সে বুঝে গেছে সে সত্যি আকাশকে ভালোবেসে ফেলেছে। এক রাতে নিজের রুমে বসে আয়নার দিকে তাকিয়েছিল তিথি। তার বান্ধবী ফোন দিয়েছিল কিছুক্ষণ আগে, সে বলেছে একই কথা। তুই আর কতদিন লুকিয়ে রাখবি কি? নিজের মন? যদি আমাকে পছন্দ না করে? সেটা না বললে জানবি কিভাবে? সেদিন অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিল তিথি। সে আর অপেক্ষা করবে না, যা হওয়ার হবে। সে আকাশকে নিজের মনের কথা বলবে। 2 দিন পর শহরের অন্যতম অভিজাত একটা রেস্টুরেন্টে, চারপাশে খুব সুন্দর সাজসজ্জা, দামি ঝাড়বাতি, ভদ্র পরিবেশ। তিথি আজ এখানে এসেছে কয়েকজন বান্ধবীর সাথে দেখা করতে। তারা সবাই অনেক দিন পর একসাথে হবে। তিথি রেস্টুরেন্টে ঢুকেই চারপাশে তাকালো, তার বান্ধবীরা এখনো আসেনি, তাই সে একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই তার চোখ হঠাৎ স্থির হয়ে গেল। দূরের একটা টেবিলের পাশে দাঁড়িয়ে আছে আকাশ। আকাশ? সে অবাক হয়ে তাকিয়ে রইল। আজ আকাশকে একটু অন্যরকম লাগছে, যদিও খুব বেশি না, তবুও সাধারণ কলেজের পোশাকের বদলে আজ সে বেশ পরিপাটি পোশাক পরে এসেছে। গাঢ় রঙের শার্ট, সুন্দর ঘড়ি, চুলও পরিপাটি করে আঁচড়ানো। তিথি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর সোজা হাঁটতে হাঁটতে আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। তুমি এখানে? হঠাৎ তিথিকে দেখে আকাশ সত্যি কিছুটা থতমত খেয়ে গেল, কারণ সে এখানে এসেছে একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিংয়ের জন্য।
যদিও তার পরিচয় এখনো গোপন, তবুও তিথি এখানে উপস্থিত সে আশা করেনি। তুমি হ্যাঁ আমি তুমি এখানে কি করছো? বান্ধবীদের সাথে দেখা করতে এসেছি। কিন্তু তুমি? এমনি। এমনি? এই রেস্টুরেন্টে? কেন? এটা খুবই দামি জায়গা। মাঝে মাঝে ভালো জায়গায় আসতে দোষ কি? কিন্তু এত দামি ড্রেস কই পেলো? ভালো জায়গায় এসেছি তো, তাই একটু ভালো কাপড় পরে এসেছি। ভাড়া করেছো নাকি? তোমার কল্পনা শক্তি সত্যি অসাধারণ। আমি সিরিয়াস। আমিও। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা নেমে এলো। আজ তিথির বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি হচ্ছে। সে এতদিন অনেক কিছু ভেবেছে, কিন্তু এখন যখন আকাশ সামনে দাঁড়িয়ে সব কথা গুলিয়ে যাচ্ছে। আকাশ, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? গুরুত্বপূর্ণ। আকাশ একটু অবাক হলো। তিথির মুখ আজ অন্য দিনের মতো না, কোনো অহংকার, না কোনো রাগ, বরং অদ্ভুত একটা নার্ভাসনেস। বলো। এখানে না, ওদিকে বসি। দুজন একটা নিরিবিলি টেবিলে গিয়ে বসলো। আকাশ মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছে, কারণ কিছুক্ষণ পর তার মিটিং শুরু হবে। কিন্তু তিথি মুখ দেখে সে বুঝতে পারছে কিছু একটা বড় বিষয় আছে। আকাশ, আমি একটা কথা বলবো। বলো। হাসবে না তো? আগে বলো। তিথি গভীর শ্বাস নিল। তার হাত কাঁপছে। জীবনে প্রথমবার কোনো ছেলেকে নিজের মনের কথা বলতে যাচ্ছে। আমি জানি আমি আগে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অপমান করেছি, ছোট করেছি, সব সময় তোমাকে ভুল বুঝেছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি আকাশ। কথাটা বলেই তার বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে গেল। সে আকাশের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। কিছুক্ষণ নীরবতা। আকাশ শান্তভাবে বসে আছে। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটেছে, যদিও সে সেটা লুকিয়ে রাখলো। কিছু বলছো না কেন? আকাশ ধীরে বলল, আমি গরিব তিথি। তো কি? তোমার পরিবার আমি সামলাবো। তোমার বাবা মানবে? না মানলে মানাবো। এত সহজ না, কিন্তু আমি ভয় পাই না। তুমি ভাবছো আমি মজা করছি? না, আমি সিরিয়াস। আমি গরিব। আমাদের টাকা কম নেই। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে টাকা আমার কাছে কোনো বিষয় না। আকাশ কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তিথির চোখে আজ কোনো অহংকার নেই, শুধু সত্যিকারের অনুভূতি। ঠিক তখনই আকাশ ফোন বেজে উঠল। স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল। স্যার, সবাই এসে গেছে। মিটিং শুরু হবে 5 মিনিটের মধ্যে। আকাশ দ্রুত ফোনটা উল্টে রাখলো। তিথি সেটা খেয়াল করলো, কিছু বলল না। উত্তর দেবে না? যদি আমি তোমার ধারণার মতো না হই? মানে? তুমি যদি একদিন আমার সম্পর্কে এমন কিছু জানতে পারো যা তুমি কল্পনাও করনি। কি কোনো গোপন রাজপুত্র নাকি? কে জানে। আমি সিরিয়াস। আমিও। ঠিক তখনই দূর থেকে কয়েকজন স্যুট পরা কর্মকর্তা রেস্টুরেন্টে ঢুকলো। তারা চারপাশে তাকিয়ে যেন কাউকে খুঁজছে, আর তাদের চোখ গিয়ে থামলো আকাশের উপর। তাদের একজন দ্রুত এগিয়ে আসতে লাগলো, আর তিথি অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ লোকটার আচরণ দেখে মনে হচ্ছে সে আকাশকে খুবই গুরুত্বপূর্ণ কেউ মনে করে। তিথি তখনও আকাশের সামনে বসে আছে। তার বুকের ভেতর ধুকপুকানি এখনো থামেনি। জীবনে প্রথমবার কোনো ছেলেকে নিজের মনে কথা বলেছে, আর সেই ছেলেটা এখনো স্পষ্ট কোনো উত্তর দেয়নি। আকাশ শুধু শান্তভাবে তার দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটে কোণে সেই রহস্যময় হাসি, যেটা তিথির অনেক দিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে। ঠিক তখনই একজন ছোট বড় ভদ্রলোক দ্রুত তাদের টেবিলের কাছে এসে দাঁড়ালো। তার সাথে আরো দুজন কর্মকর্তা। লোকটা সম্মানের সাথে মাথা নিচু করে বলল, স্যার, সবাই চলে এসেছেন। মিটিং শুরু করার জন্য অপেক্ষা করছেন। তিথি প্রথমে চারপাশে তাকালো, মনে করলো হয়তো অন্য কাউকে বলা হচ্ছে, কিন্তু আশেপাশে তেমন কেউ নাই। তাই অবাক হয়ে বলল, স্যার বলছেন কাকে? আকাশ স্যারকে। আকাশকে? জি ম্যাডাম। আপনি ভুল করছেন। না ম্যাডাম। তিথির চোখে এবার বড় হয়ে গেল। সে আকাশের দিকে তাকালো। আকাশ মাথা নিচু করে বসে আছেন, যেন এই পরিস্থিতি এড়াতে চাইছে। 1 মিনিট, আপনি ওকে স্যার বলছেন কেন? কেন বলবো না? মানে? উনি আমাদের চেয়ারম্যান। চেয়ারম্যান? জি। কোন কোম্পানির? লোকটা এবার এমন একটা কোম্পানির নাম বলল, যেটা দেশের সবচেয়ে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে একটি। নামটা শুনেই তিথির মুখের রং পাল্টে গেল, কারণ এই কোম্পানির নাম সে বহুবার শুনেছে। তার বাবাও বহুবার বলেছেন এই কোম্পানির সাথে ব্যবসা করা মানে বিশাল সুযোগ পাওয়া। তিথি শুকনো গলায় বলল, আপনি কি সিরিয়াস? অবশ্যই ম্যাডাম। কিন্তু সে আকাশের দিকে তাকালো। সেই সাধারণ পোশাকের ছেলে, যাকে সে গরিব বলেছে, চাষা বলেছে, খ্যাত বলেছে, সেই ছেলেটা অসম্ভব। না না, এটা হতে পারে না। কেন হতে পারে না ম্যাডাম? কারণ
কারণ উনি গরিব। ম্যাডাম, ওনাকে দেখে বিচার করলে ভুল করবেন। উনি দেশের টপ কোটিপতিদের একজন। কথাটা শুনে তিথির শরীর কেঁপে উঠল। তার মাথায় যেন বজ্রপাত হলো। দেশের টপ কোটিপতি, তার কানে যেন শব্দগুলো বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। দেশের টপ কোটিপতি, দেশের টপ কোটিপতি, দেশের টপ কোটিপতি। তিথি ধীরে ধীরে আকাশের দিকে তাকালো। তার চোখে অবিশ্বাস, বিস্ময়, শখ, হাজার প্রশ্ন। আকাশ, লোকটা কি বলছে? আকাশ গভীর একটা নিঃশ্বাস ফেলল, তারপর কর্মকর্তার দিকে তাকিয়ে বলল, আপনারা যান, আমি আসছি। জি স্যার। লোকটা সম্মান দেখিয়ে চলে গেল, কিন্তু তিথি দৃষ্টি একটু সরল না। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন সামনে বসা মানুষটাকে নতুন করে দেখছে। আকাশ, সত্যি? তুমি কি উত্তরটা জানতে চাও? অবশ্যই চাই। হ্যাঁ, লোকটা মিথ্যা বলেনি। তাহলে তুমি গরিব না? কখন বলেছিলাম আমি গরিব? তিথি থমকে গেল। সে মনে করার চেষ্টা করলো, সত্যি তো আকাশ কখনো বলেনি সে গরিব, বরং সে নিজে ধরে নিয়েছিল, নিজে অপমান করেছিল, নিজে বিচার করে ফেলেছিল। তাহলে তুমি আমাকে সত্যিটা বলনি কেন? তুমি কি কখনো জানতে চেয়েছিলে? আমি প্রথম দিন থেকে তুমি আমাকে দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলে আমি কেমন, আমি কে, আমার মূল্য কত। আমি ভুল করেছি অনেক। আমি জানি আমি তোমাকে অপমান করেছি, বারবার কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না। যদি জানতে তাহলে কি করতে? কখনো এমন ব্যবহার করতাম না। সেটাই তো সমস্যা তিথি, তুমি মানুষকে মানুষ হিসেবে দেখোনি, টাকা দিয়ে দেখেছো। আমি বদলে গেছি। জানি। কিভাবে? কারণ আগের তিথি কখনো কোনো গরিব ছেলেকে ভালোবাসতে পারতো না। তুমি তাহলে জানতেই? অনেক আগেই। আর তুমি? এই প্রশ্নের উত্তর আজ দিব না। কেন? কারণ আজ তোমার জানা দরকার ছিল আমি কে। আমার জানা দরকার ছিল তুমি কাকে ভালোবেসেছো, একজন কোটিপতিকে নাকি সেই সাধারণ ছেলেটাকে। উত্তরটা ভেবে রেখো, ফিরে এসে শুনবো। আকাশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে উঠে দাঁড়ালো, ঘড়ির দিকে তাকালো। মিটিংয়ের সময় হয়ে গেছে। কথাটা বলে আকাশ ধীরে ধীরে হাঁটতে শুরু করলো, আর তিথি বসে রইল স্থির হয়ে। তার চোখে বিস্ময়, তার মনে ঝড়, আর তার সামনে ভেঙে চুরমার হয়ে পড়ে আছে তার সব অহংকার। রেস্টুরেন্টের ভেতরে তখনও স্থির হয়ে বসে আছে তিথি। আকাশের বলা কথাগুলো তার মাথার ভেতর ঘুরছে। তুমি কাকে ভালোবেসেছো, একজন কোটিপতিকে নাকি সেই সাধারণ ছেলেটাকে? আকাশ ধীরে ধীরে মিটিং রুমের দিকে হাঁটছে, তার মুখে শান্ত ভাব, কিন্তু বুকের ভেতরের একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে। কারণ আজ সে এমন একটা উত্তর পেতে যাচ্ছে যার জন্য সে অনেকদিন অপেক্ষা করেছে। হঠাৎ পিছন থেকে একটা ডাক ভেসে এলো, আকাশ। আকাশ থেমে গেল, পিছনে তাকাতেই দেখলো তিথি দৌড়ে তার দিকে আসছে। দৌড়াতে দৌড়াতে তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, চোখ দুটো লাল, মনে হচ্ছে কাঁদছিল। তিথি তিথি এসে তার সামনে দাঁড়ালো, কয়েক সেকেন্ড শুধু তাকিয়ে রইল, তারপর বলল, উত্তর দিতে এসেছি। আমি সাধারণ আকাশকেই ভালোবাসি। ভেবে বলছো? হ্যাঁ। নিশ্চিত? কারণ 100% নিশ্চিত। যেদিন তোমাকে গরিব ভাবতাম সেদিনও তোমার জন্য অপেক্ষা করতাম। তুমি কলেজে না এলে মন খারাপ হতো, তুমি হাসলে ভালো লাগতো, তুমি অন্য কারোর সাথে কথা বললে রাগ হতো। তখন তো আমি জানতাম না তুমি কে। আমি তোমার টাকার প্রেমে পড়িনি, আমি তোমার সাহসের প্রেমে পড়েছি, তোমার আত্মসম্মানের প্রেমে পড়েছি, তোমার সেই হাসির প্রেমে পড়েছি যেটা সব সময় আমাকে রাগিয়ে দিত। হাসছো কেন? কারণ আমি এই পরিবর্তনটাই দেখতে চেয়েছিলাম। মানে? তোমাকে প্রথম দেখছিলাম প্রায় 1 বছর আগে। কি? হ্যাঁ, একটা অনুষ্ঠানে তুমি তোমার বাবার সাথে ছিলে। তারপর তোমাকে ভালো লেগেছিল। আমাকে? হ্যাঁ। তাহলে সামনে এলে না কেন? কারণ কিছুদিন পরেই দেখলাম তুমি একজন সাধারণ ছেলের সাথে খুব খারাপ ব্যবহার করেছিলে, শুধু তার পোশাক দেখে, তার অবস্থা দেখে। সেদিন বুঝেছিলাম তুমি খারাপ না, কিন্তু তোমার মধ্যে অহংকার আছে, অনেক অহংকার। তাই আমি সামনে যাইনি। পরে যখন জানলাম তুমি এই কলেজে ভর্তি হবে, তখন আমিও ভর্তি হলাম। কি? আমি দেখতে চেয়েছিলাম তুমি কি বদলাতে পারো, তুমি কি মানুষকে তার অবস্থান দিয়ে না, তার চরিত্র দিয়ে বিচার করতে শিখতে পারো। আর আমি দেখতে চেয়েছিলাম তুমি সাধারণ আকাশকে ভালোবাসো নাকি না। তাহলে এতদিন তুমি আমাকে পরীক্ষা নিয়েছো? একটু। আর কি দেখলে? দেখলাম তুমি পাশ করেছো। তিথি চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল, তবে সেটা কষ্ট না, ভালো লাগার, ভালোবাসার। সত্যি? হ্যাঁ। তাহলে আমিও তোমাকে ভালোবাসি তিথি, অনেক আগে থেকেই। তিথির ঠোঁটে কাঁপা কাঁপা হাসি ফুটে উঠল। পরের মুহূর্তে সে এগিয়ে এসে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি সত্যি অনেক ভুল করেছি। সবাই ভুল করে, ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় বিষয়। দুজন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল।
চারপাশে পৃথিবী যেন থমকে গেছে, শুধু দুটো হৃদয়ের গল্প চলছে। আকাশ তিথির কপালে আলতো করে একটি চুম্বন দিল। এবার থেকে আর কোনো অহংকার না, আর কোনো ছদ্মবেশন না। সেটা ভাবা যাবে। না, এখন থেকে আমি সব জানবো। জি ম্যাডাম। আবার ম্যাডাম? অভ্যাস হয়ে গেছে। তিথি হেসে ফেল, অনেক দিন পর এমন করে হাসলো। এভাবেই শেষ হলো আকাশ আর তিথির ভুল বোঝাবুঝির গল্প। একজন শিখলো মানুষকে টাকা দিয়ে বিচার করা যায় না, আরেকজন প্রমাণ করলো সত্যিকারের ভালোবাসা পরিচয় বা সম্পদের চেয়ে অনেক বড়। তাদের নতুন পথ চলা শুরু হলো ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক সম্মানের ভিত্তিতে।